স্বাগত বন্ধুরা, শ্রুতিতরুণ অডিও স্টোরিটেলিং চ্যানেলে আজ আপনাদের সবাইকে স্বাগত। চলে এলাম আমি আপনাদের জন্য আরও একটি নতুন গল্প নিয়ে। আজ পড়ছি তারাপদ রায়ের লেখা একটি উপন্যাস, শুধু স্রোতে ভাসা। উপন্যাসটি আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। তার আগে কয়েকটি কথা আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই। আমার চ্যানেলের শ্রোতা বন্ধুরা যারা থাম্বনেলগুলো দেখছেন, একটু দয়া করে ক্লিক করুন। এত সুন্দর সুন্দর গল্প আমি আপনাদের জন্য নির্বাচন করে নিয়ে আসি। আপনারা একটু ধৈর্য ধরে গল্পগুলো শুনুন, ভালো লাগবে। বিভিন্ন ধরনের গল্প আছে। আপনারা ভূতের গল্প শুনুন, আপনারা অ্যাডভেঞ্চারের গল্প শুনুন, আপনারা ছোটদের গল্প ছোটদেরকে শোনান, প্রেমের গল্প, হাসির গল্প, সব রকমের গল্প আছে। প্লেলিস্টে গিয়ে যে ধরনের গল্প শুনতে চান, প্লেলিস্টে গিয়ে সেগুলো চেক করে নিন, নিয়ে পছন্দ মতো গল্প শুনুন। আর আপনাদের যদি কোনো পছন্দের গল্প থাকে যেগুলো আপনারা শুনতে চান, সেগুলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি সেগুলো পড়ে শোনানোর চেষ্টা করব। আর গল্পগুলো প্লিজ প্লিজ পুরোটা শুনুন, একটুখানি ক্লিক করে চলে যাবেন না। প্লিজ সঙ্গে থাকুন। শুরু করছি শুধু স্রোতে ভাসা। পৃথিবীর মানচিত্র থেকে চিরদিনের মতো নিশ্চিহ্ন পূর্ববঙ্গের নদী তীরের প্রায় 60 বছর আগের পল্লী জীবন। শুধু স্রোতে ভাসা দ্বিতীয় মহাযুদ্ধের পটভূমিকায় গ্রাম বাংলার একটি নিষিদ্ধ প্রেমের কাহিনী। লেখক তারাপদ রায় লিখেছেন, এরকম লেখা আমি আগে লিখিনি। লেখা উচিত কি না পাঠক পাঠিকারাই বিবেচনা করবেন। তিনি শুরু করছেন, কোথায় কে জানে, তবু যেতে হবে। শালবন, হয়তো ফুটেছে ফুল। শাল ফুল কখনো দেখিনি। শাল ফুল হয়তো ফোটে না, ফুটলেও যাবে না চেনা, কেননা এ পথ চলেছে নিঝুমপুর। এই পথ দিয়ে নিঝুমপুরে যাওয়া যায়, আবার এই পথ দিয়ে নিঝুমপুর থেকে ফিরে আসাও যায়। তবে রাতের বেলা নিঝুমপুরে যাওয়ার অসুবিধে আছে। সূর্যাস্তের পরে বাস চলে না। যুদ্ধের বাজার, ব্ল্যাক আউটের নিষেধ রয়েছে। সন্ধ্যের পরে বাসের হেডলাইটের আলো তো দূরের কথা, গাড়ির ভিতরের আলো জ্বালানোও নিষেধ। জেলা সদর থেকে গোড়া মিলিটারিরা অন্ধকার নিঃশব্দ জিপে আগা গোড়া রাস্তা টহল দিয়ে বেড়ায়। ধরা পড়লে বিপদ। সকাল মানে প্রায় ব্রাহ্ম মুহূর্ত থেকে সূর্যাস্তের 1.5 ঘন্টা আগে পর্যন্ত 8টা বাস যায়, আর 8টা বাস আসে। প্রথম বাসটা ছাড়ে কাকডাকা ভোরে। যাত্রীরা অনেকে এসে বাস স্ট্যান্ডে ন্যাড়া ঠাকুরের থানে রাত কাটায়, সকালে প্রথম বাস যাতে ধরতে পারে সেই জন্য। প্রথম বাসটা সরাসরি জেলা সদরে যায়। আগে সব বাসে জেলা সদরে যেত সরাসরি, কিন্তু এখন অর্ধেক বাস নিঝুমপুর হয়ে যায়। যে বাসগুলো নিঝুমপুর ঘুরে জেলা সদরে যায়, সেগুলোর যেতে সরাসরি বাসগুলোর তুলনায় 1.5 ঘন্টা বেশি লাগে। নিঝুমপুরের পথটা ঘোড়া পথ, তাছাড়া বেশ কয়েক মাইল রাস্তা নদীর ধার ঘেঁষে। সেখানে সাবধানে আস্তে বাস চালাতে হয়। তবু বাসগুলো ভায়া নিঝুমপুর করতে হয়েছে নিতান্ত বাণিজ্যিক কারণে। চারদিকে চড়া পড়ে পড়ে এমন হয়ে গেছে যে স্টিমার শুধু এখন নিঝুমপুরের ঘাটে ভেড়ানো যায়। কোম্পানির স্টিমার আগের দিনে 3 বার মহারাজগঞ্জ থেকে ঢাকা যেত। যুদ্ধের বাজারে সে বিলাসিতা বন্ধ হয়েছে। এখন মাত্র 2 বার, তাও যমুনা নদীর এপারের পুরনো বিখ্যাত স্টেশনগুলোতে পৌঁছায় না। এখন নতুন স্টেশন নিঝুমপুর। নিঝুমপুরে নদীর জল একটু গভীর। স্টিমার ঘাট পর্যন্ত না হলেও ঘাটের কাছাকাছি পৌঁছাতে পারে। স্টিমার আর ঘাটের মধ্যে একটা গাধা বোট লাগানো আছে। যাত্রীরা সেই গাধা বোটের ওপর দিয়ে হেঁটে নদীর পাড়ে এসে ওঠে। এই যাত্রীরা কেউ অবশ্য নিঝুমপুরে আসেনি। নিঝুমপুর ছোট জায়গা, গঞ্জ নেই, অফিস কাছারি নেই। ঘাটের ধার থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত একটা বাজার বসে প্রতিদিনই। ঘাটের ধারে আর বাস স্ট্যান্ডে গোটা কয়েক মিষ্টির দোকান আছে। নিঝুমপুরের ক্ষীরের মিষ্টির এই অঞ্চলে সুনাম।
মিষ্টি কম দেয়া লালচে রঙের ক্ষীরের বরফি, বিলিতি চকোলেটের চেয়ে সুস্বাদু। খুব মজার নাম মিষ্টিটার, রাঘবসই। নিঝুমপুর দিয়ে যারা যাতায়াত করে তারা হাতে পয়সা থাকলে বাড়ির জন্যে কিংবা কুটুম বাড়ির জন্যে হাঁড়ি ভর্তি রাঘবসই কিনে নেয়। নিঝুমপুরের মতো ছোট জায়গায় সাধারণত দৈনিক বাজার বসে না, কিন্তু নিঝুমপুরে বসে, কারণ ভায়া নিঝুমপুর বাস আর স্টিমার। বাস রাস্তা দিয়ে শুধু বাসই চলে তা নয়, পথচারী যায়, সাইকেল যায়, গরুর গাড়ি যায়, ঘোড়ার গাড়ি যায়, কখনো নতুন বউ নিয়ে কাপড় চাপা ডুলি যায়, ছেলে পুলে নিয়ে পালকিতে করে লাল শাঁখা নাকে সোনার নোলক গিন্নি বান্নি মানুষ বাপের বাড়িতে যায়। বাস স্ট্যান্ডের ধারে পরপর কয়েকটা চালাঘর, তার একটায় হোমিওপ্যাথিক ডাক্তার পরেশ দত্ত বসে। পাশে দুটো মুদির দোকান। একেবারে শেষের ঘরটা সাব পোস্ট অফিস, ডাকঘর। সাইনবোর্ডে লেখা আছে মকদমপুর ডাকঘর, জেলা ময়মনসিংহ। ভেতরের দিকে এক ক্রোশ এগিয়ে গেলে মকদমপুর গ্রাম, বর্ধিষ্ণু মুসলমান চাষিদের পল্লী। কয়েক ঘর ঘোষ পরিবার আছে, হিন্দু গোয়ালা, আর একটা কুমোরপাড়া। ডাকঘরটা মকদমপুরের নামে হলেও আছে এই নিঝুমপুরে। এখানে বাস স্ট্যান্ড রয়েছে, স্টিমার ঘাট রয়েছে, 10 জায়গায় লোকজন নিঝুমপুর দিয়ে যাতায়াত করে। এখানে ডাকঘরটা মানিয়েছে। মকদমপুর নামটা যে রয়েছে এতেই ওখানকার লোকের খুশি। চিঠিপত্র আদান প্রদানে তাদের খুব বেশি উৎসাহ নেই। বছর কয়েক আগে মকদমপুরের হাজিবাড়ির জামাই পাবনায় দেশ, সে জেলা সদরে গেজেটেড পোস্টমাস্টার হয়ে এসেছে। সেই তদবির করে মকদমপুর সাব পোস্ট অফিসটি বসিয়েছে। মকদমপুর পোস্ট অফিসের মাস্টারবাবু হলেন তিনকড়ি সান্যাল। তিনি পুরো সরকারি চাকুরে নন, কন্ট্রাক্ট ওয়ার্কার বলা চলে। তবে তিনকড়ি বাবুর এটাই একমাত্র চাকরি নয়, তিনি ভায়া নিঝুমপুর বাসের টাইম কিপার। বাস যখন নিঝুমপুর দিয়ে যাওয়া শুরু করে, সেই যখন নিঝুমপুর ঘাটে স্টিমার আসা আরম্ভ করে, তখন টাইম কিপারের চাকরির অনেক অনেক দাবিদার ছিল। তার মধ্যে প্রধান হলো ডাক্তার পরেশ দত্ত, ওপাশের ওই হোমিওপ্যাথিক ডিসপেন্সারির ডাক্তার। এর অল্পদিন আগেই মকদমপুর ডাকঘর স্থাপিত হয়েছে। সেই সঙ্গে বহিরাগত তিনকড়ি সান্যাল মুরব্বির জোরে ডাক মাস্টার হয়ে এসেছেন। এই পোস্ট অফিসের কাজ খুব সোজা। সেভিংস ব্যাংক নেই, মানি অর্ডার নেই, শুধু খাম পোস্টকার্ড বেচা। ডাকবাক্সে চিঠি পড়লে সেগুলোকে ছাপ মেরে দুটো মেল ব্যাগে ভরে গালা দিয়ে সিল করা। একটা মেল ব্যাগ স্টিমারে ওঠে, আর একটা মেল ব্যাগ সকালের প্রথম বাসে। স্টিমারে আর বাসে চিঠিও আসে, সেগুলোকে ছাপ্পা দিয়ে তিনকড়ি মাস্টার তার কাঠের তক্তপোষের ওপরে ভাগে ভাগে গ্রাম অনুযায়ী সাজিয়ে রাখেন। সংশ্লিষ্ট গ্রামের লোক দেখলে সেই এলাকার চিঠি তার হাতে দিয়ে দেন। অনেক সময় উৎসাহী গাঁয়ের লোকেরা নিজেরাই খোঁজ করে তাদের গাঁয়ের চিঠি নিজেরা যেচে নিয়ে যায়। কাছারি টাউনে ডাক্তার পরেশ দত্তের যেরকম যোগাযোগ আছে, তাতে ভায়া নিঝুমপুর বাসের টাইম কিপারের চাকরিটা তার হয়ে যেত। টাউন কাছারি 1 নম্বর মোক্তার দুর্লভ দাসের মুহুরি হলেন ডাক্তারবাবুর বেআই। সপ্তাহে একদিন তিনি টাউনে যান হোমিওপ্যাথিক ওষুধপত্র, শিশি, কর্ক এইসব কিনে আনতে। কিন্তু অসুবিধে হলো ডাক্তার পরেশ দত্তের কোনো ঘড়ি নেই। একটা পুরনো দেয়াল ঘড়ি আছে উলপুর মাইনর স্কুলে, কিন্তু সেও এখান থেকে 1/2 মাইল। তিনকড়ি সান্যালের কিন্তু ঘড়ি আছে, সাবেকির উপর চেনে বাঁধা গোল পকেট ওয়াচ। পৈতে উপহার পাওয়া টাকা দিয়ে ঢাকায় রহমানিয়া অ্যান্ড কোম্পানি থেকে 15 বছর আগে কিনেছিলেন। সেই ঘড়ির জোরেই টাইম কিপিংয়ের কাজটা পেয়ে যান তিনকড়ি সান্যাল। কাজটায় কোনো পরিশ্রম নেই, বসে বসে মাসে ফোকটে 12 টাকা উপার্জন। বাস থামতেই ড্রাইভাররা একটা ময়লা ভাঁজ করা কাগজ নিয়ে আসে। পকেট ঘড়ি ভালো করে দেখে বাসের আসার সময় এবং 10 মিনিট বাদে বাস ছেড়ে যাওয়ার সময় লিখে দিতে হয়। ব্যাপারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বাসের মালিকদের কাছে। 2-10 মিনিট এদিক ওদিক হলে এর মধ্যে স্টিমার হাতছাড়া হয়ে যায়। স্টিমারে প্যাসেঞ্জারেরা আগের কিংবা পরের বাসে কিংবা অন্য কোনো বাহনে চড়ে বেরিয়ে যায়, যে কারণে বেশি তেল পুড়িয়ে বেশি সময় খরচ করে এই পথে যাওয়া সেই কারণটাই নিষ্ফলা হয়ে যায়, ব্যবসায় ক্ষতি হয়। ডাক্তার পরেশ দত্ত বাসের সময় রক্ষকের কাজটা ন্যায্য কারণেই পাননি এবং সেই জন্যই ভিনদেশি তিনকড়ি সান্যালের ওপর তার কোনো রাগ নেই। তাছাড়াও
তার চালচুলোহীন ভাঙা চালাঘর দেখে বোঝা না গেলেও তার বিশাল প্র্যাকটিস এই অঞ্চলে। তিনি শুধু হোমিওপ্যাথি মতে চিকিৎসা করেন এমন নয়, অ্যালোপ্যাথি, কবিরাজি, হেকিমি, টোটকা, এমনকি ঝাড়ফুঁক যা যতটুকু জানেন রোগীর ওপর প্রয়োগের চেষ্টা করেন। স্টিমার ঘাটের পাশে নৌকোর ঘাট, সেখানে দূর দূরান্ত থেকে নৌকোয় করে রোগী আসে। সেখানে গর্ভপাতের মতো গোপন কাজের জন্য ভিন গায়ের বিধবা যেমন আছে, তেমনই আছে সাপে কাটা রোগী। পরেশ ডাক্তার কি চিকিৎসা করছেন তা নিয়ে রোগী বা তাদের আত্মীয় স্বজন তেমন মাথা ঘামায় না। বুদ্ধি ও বিবেচনা অনুযায়ী পরেশ ডাক্তার চিকিৎসা করেন। কাছারির বাজার থেকে অ্যাসপিরিন কিনে আনেন, তারপর বাসায় গিয়ে সেটা হামানদিস্তায় গুঁড়ো করেন। ছোট ছোট সাদা কাগজের পুড়িয়া বানিয়ে হোমিওপ্যাথিক গুঁড়া ওষুধের মতো রোগীদের দেন। মাথা ধরা, গা ব্যথা, সাধারণ সর্দি জ্বর এতে উপশম হয়ে যায়। তেমনি দুর্বল রোগীর স্বাস্থ্য ফেরাতে ব্র্যান্ডির মধ্যে জল মিশিয়ে শিশিতে দাগ কেটে ওষুধ বানিয়ে দেন। ডাক্তার পরেশ দত্ত এই গ্রামেরই পুরনো লোক। কয়েক পুরুষের বাস এই গ্রামে। নদীর ধার থেকে একটু এগিয়ে বাঁশবনের মধ্য দিয়ে যে রাস্তা চলে গেছে, সেই কাঁচা রাস্তা বর্ষাকালে যেটা খাল হয়ে যায়, সেটা গিয়ে নেমেছে দত্তপাড়ায়। বেশ কয়েক ঘর দত্ত আর গুহ এ পাড়ায় বসবাস করে। আগে শুধু দত্তরাই ছিল, গুহরা দৌহিত্র বংশ। এক ঘর জামাইয়ের সুবাদে 3 ঘর গুহবংশীয় দত্তপাড়ায় রয়েছে। গুহদের সঙ্গে পুরনো দত্তদের সম্পর্ক মোটেই সুবিধের নয়। এই গুহদেরই একটি বাড়িতে 5 টাকা দিয়ে একটা ঘর ভাড়া করে থাকেন 3 কোড়ি সান্যাল। তিনি ব্রাহ্মণ মানুষ, সপাকে রান্না করে খান, তবে তার সারাদিনই কেটে যায় ডাকঘরে। সকালবেলায় উঠে হাত মুখ ধুয়ে লেবুর রস আর চিনি দিয়ে দুমুঠো চিড়ে ভেজা খেয়ে 3 কোড়ি ডাকঘরে চলে যান। সেখানে গিয়ে সাজ সরঞ্জাম গুছিয়ে রাখেন। এদিকে জেলা সদরগামী প্রথম বাস আসে সকাল 6টার মধ্যে। প্রথম বাসটা ছেড়ে যাওয়ার পর 3 কোড়ি ডাকঘরে ঢোকেন। প্রথম বাসটায় একটা মেল আসে, তাতে খুব বেশি চিঠিপত্র থাকে না, তবে মহারাজগঞ্জের কিছু চিঠি থাকে, সেগুলো স্টিমারে তুলে দিতে হয়। স্টিমার কোম্পানির সঙ্গে ডাক বিভাগের চুক্তি আছে, তারা ওই ডাক মহারাজগঞ্জের হরকরার হাতে দিয়ে দেয়। মহারাজগঞ্জের হরকরা সনাতন পাল মহারাজগঞ্জ ঘাটে অপেক্ষা করে। আবার কোনোদিন স্টিমারে উঠে নিঝুমপুর পর্যন্ত চলে আসে। তার তো স্টিমার ভাড়া লাগে না, এখান থেকে ডাকের থলে নিয়ে যায়। সনাতন পাল এলে একবেলা থেকে যায়। নিঝুমপুর স্টিমার ঘাটের অদূরে এই অঞ্চলের শ্মশান। সেই শ্মশানের টিনের চালার নিচে এখানকার সবচেয়ে বিখ্যাত গাঁজার আড্ডা। সনাতনের গাঁজার দোষ আছে। নিঝুমপুরে এলে ওই আড্ডায় সে কয়েক ঘন্টা কাটিয়ে যায়। বেলা 9:30 নাগাদ প্রথম স্টিমার এসে নিঝুমপুরের ঘাটে ফেরে। এই স্টিমারের টাইম অবশ্য 3 কোড়ি সান্যালকে রাখতে হয় না, তবে এই স্টিমারের সময়ের ওপরে নির্ভর করে এই লাইনের বাসগুলো। সকালবেলার এই স্টিমারের ওপরে ডাক্তার পরেশ দত্ত নির্ভরশীল। তার অনেক রোগী আসে এই স্টিমারে। নৌকোয়, গয়নার নৌকোয় যত রোগী আসে তার প্রায় সমান সমান আসে দৈনিক সকালবেলা স্টিমারে। পরেশ ডাক্তারের হাত যশ এতই ছড়িয়েছে যে মহারাজগঞ্জের সকালবেলা স্টিমারে কোনো অসুস্থ লোক দেখলেই এই প্রশ্ন অবধারিত, নিঝুমপুরে পরেশ ডাক্তারকে দেখাতে যাচ্ছেন বুঝি? দুপুরে পরেশ ডাক্তার বাড়িতে খেতে যান, সেই সঙ্গে কিছুক্ষণ বিশ্রামও করে আসেন। এরপরে চালাঘরে ফিরে এসে রোগী দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়। নৌকোয় লণ্ঠন জ্বালিয়ে শেষ রোগীকে নিয়ে নৌকো চলে যায় নদীর এপার ওপারে। 3 কোড়ি সান্যাল কিন্তু দুপুরে খেতে যান না, তার দুপুরে খাওয়ার কোনো বন্দোবস্তই নেই। তিনি মিষ্টির দোকান থেকে 2 পয়সা দামে 2টো রাঘব সই আর মুদি দোকান থেকে অল্প মুড়ি কিনে খেয়ে নেন। পুরো অব্রাহ্মণ অঞ্চল। 3 কোড়ি সান্যাল সন্ধ্যাবেলা ঘরে ফিরে নিজে রান্না করে খান। ঘরে ফেরার সময় নদীর ঘাটের বাজার থেকে দৈনিকই কিছু টাটকা সবজি কিনে নিয়ে যান। সপ্তাহে একদিন মকদমপুরে ঘোষেদের বাড়ি থেকে 8 পোয়া ঘি কিনে আনেন। বেগুন, পটল বা কুমড়ো সেদ্ধ, লঙ্কা, নুন, তেল দিয়ে মাখা, সেই সঙ্গে ঘি দিয়ে গরম লাল চালের ভাত। সন্ধ্যায় ভরপেট খেয়ে নেন 3 কোড়ি সান্যাল। এই অভ্যেসটা তার বহুদিনের। বিকেলে শেষ রোগী চলে যাওয়ার পর পরেশ ডাক্তার 3 কোড়ি মাস্টারের ডাকঘরে আসেন।
ডাকঘরে পোস্টমাস্টার বলে পরেশবাবু তিনকড়িকে তিনকড়ি মাস্টার বলেন। শেষ বাস অনেকক্ষণ আগেই চলে গেছে। পোস্ট অফিসের কাজকর্ম গুছিয়ে তুলে তিনকড়ি মাস্টারও বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত হন। তিনকড়ির বয়স পরেশ ডাক্তারের চেয়ে অন্তত 20 বছর কম। তিনকড়ি 30 বছরের যুবক, আর পরেশ ডাক্তার হলেন 50 বছরের প্রৌঢ়। পরেশ দত্ত বিকেলে কাজের শেষে যখন ডাকঘরে ঢোকেন, তিনকড়ি হুঁকো সেজে এগিয়ে দেন। কিন্তু একটা ব্যাপারে তিনি খুব সাবধান, নিজের হুঁকোটা দেন না। এই জন্য তার ঘরে একটা অতিরিক্ত হুঁকো রয়েছে। পরেশ ডাক্তার প্রতিদিনের মতো আজকেও তার রোগীদের কথা বলেন। আজ এক সাপে কাটা রোগী এসেছিল, একদম ঝিমিয়ে গেছে, বাঁচবে না। তিনি অনেক ঝাড়ফুঁক করেছেন, কিন্তু এ তার কর্ম নয়। মতলবপুরের কালু ফকির হলে হয়তো বাঁচাতে পারত। এই সময় হঠাৎ দরজার কাছে সনাতন হরকরা উদয় হলো, হাতে মেল ব্যাগ। তাকে দেখে বিরক্ত হলেন তিনকড়ি। জিজ্ঞাসা করলেন, সে কি, তুমি বিকেলে স্টিমারে ফিরে যাওনি? গাঁজা খেতে গিয়ে স্টিমার ফেল করেছে। সনাতন কি আর বলবে, কি আর করবেন। তিনকড়ি বললেন, রাতে ডাকঘরে থেকে যাও, মেল ব্যাগটা হাতছাড়া করবে না, মাথায় দিয়ে শোবে। আর দেখো, সেবারের মতো সরকারি ঘরে গাঁজার আড্ডা বসিও না যেন। সনাতনের হাতে ডাকঘরের চাবি দিয়ে পরেশ ডাক্তারের সঙ্গে তিনকড়ি ঘরের দিকে রওনা হলেন। তিনকড়ির একটা ছোট 2 ব্যাটারির টর্চ আছে। যুদ্ধের বাজারে ব্যাটারির খুব দাম, সেই জন্য তিনকড়ি বিশেষ প্রয়োজন ছাড়া ব্যবহার করেন না। তবে পরেশবাবুর হাতে লণ্ঠন থাকে। দুজনে প্রায় একই রাস্তায় বাড়ি ফেরেন। বাঁশবনের ভেতরে আঁকাবাঁকা পায়ে চলা রাস্তা, জোনাকিগুলো আস্তে আস্তে জ্বলে ওঠে। দূরে নদীর ধারে সারি দিয়ে বসে শেয়ালেরা ডাকে। দত্তপাড়া থেকে কুকুরগুলো ছুটে আসে। ততক্ষণে পরেশ দত্ত তার বাড়িতে এসে গেছেন। আর কয়েকটা বাড়ি পেরোলেই পাড়ার ওপাশে অক্ষয় গুহের বাড়ি। তারই বাইরের ঘরে তিনকড়ির আস্তানা। বাড়ির অন্দর থেকে বাইরের ঘরের মধ্যে একটা পাটকাঠির বেড়া আছে। তিনকড়ি সান্যালের পায়ের শব্দ শুনে অক্ষয় গুহের ছোট ভাইয়ের বউ তুলসীতলার প্রদীপটা তুলে পাটকাঠির বেড়ার দরজার কাছে দাঁড়ায়। একটু আলো আসে বাইরের উঠোনে। চৈত্র মাস। বাইরের ঘরের পাশে একটা বকুল ফুলের গাছ থেকে টুপ টুপ করে ফুল ঝরে পড়ে। দূরে কোথায় একটা পাখি ডেকে ওঠে, যাই যাই। আরো দূরে আর একটা পাখি ডাকে, যাও যাও। নিঝুম পড়ে সন্ধ্যা নামে। বহুদিন চিঠি নেই, পত্র নেই। পথে নিম গাছ, নিচের পুকুরে সবুজ জলের নিচে সাদা পুঁটি মাছ। ঘুরে ঘুরে জলে ঝরে পড়ে সাদা ফুল। বহুদিন চিঠি নেই, পত্র নেই, প্রাণের অতুল। গতকাল রাতে খুব ঝড় বৃষ্টি হয়েছে। উঠোনে গাছের ডাল ভেঙে পড়ে রয়েছে। কয়েকটা কাকের বাসা ভেঙে গেছে। দলে দলে কাক এসে মহা হইচই বাঁধিয়েছে। তিনকড়ি সান্যাল খুব সকাল সকাল ঘুম থেকে ওঠেন। সকাল 5টা, সোয়া 5টায় সূর্যোদয় হয়ে যায়। এখন আবার যুদ্ধের বাজারে 2-3 রকম সময়, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, বেঙ্গল টাইম, লোকাল টাইম। রেডিওতে অবশ্য ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইমই ব্যবহার হয়। নিঝুমপুরে একটাই রেডিও, দত্তদের ছোট তরফের বাড়িতে। সে বাড়িটা তিনকড়ির বর্তমান আস্তানা এই গুহবাড়ির ঠিক পেছনে, কিন্তু যেতে হলে অনেকটা ঘুরে যেতে হয়। তাছাড়া অন্য একটা বাধা আছে। দত্তবাড়ির ছোট তরফের লোকজনেরা একটু উদ্ধত। যুদ্ধের বাজারে পাটের দালালি করে হাতে কাঁচা পয়সা হয়েছে। সেই সঙ্গে মিলিটারি কন্ট্রাক্টরের এজেন্ট হিসেবে কাজ করে। টাটকা শাকসবজি, ডাল, মাছ যখন সৈন্যদের যা চাহিদা, সেটা আশেপাশের 10-20টা গ্রাম ঝেঁটিয়ে চালান দেয়। নির্দিষ্ট দিনে মিলিটারি ট্রাক এসে নিয়ে যায়। দত্তেরা উচ্চবর্ণের হিন্দু কায়স্থ, কিন্তু তারা লাভের আশায় সৈন্যদের খাওয়ার জন্য গরু চালান দেয়। স্থানীয় হিন্দুরা এটা ভালো চোখে দেখে না। এর চেয়েও সাংঘাতিক কথা, দত্তেরা নাকি মিলিটারিদের প্রয়োজন মতো মেয়ে সরবরাহ করে। সন্ধ্যার অনেক পরে নৌকো করে নদীর ঘাটে দূর দূর চর অঞ্চল আর পাড়াগ্রাম থেকে গরিব ঘরের মেয়ে বউদের নিয়ে আসে।
তারপর অনেক রাতে সবুজ রঙের ট্রাকে গরু ছাগলের মতোই তাদের তুলে দেওয়া হয়। পুরো ব্যাপারটাই হয় গোপনে গোপনে, তবু এলাকার লোকের চোখ এড়ায় না। তিনকড়ি সান্যাল সামান্য সাব পোস্টমাস্টার বা বাসের টাইমকিপার হলেও তিনি সুশিক্ষিত পণ্ডিত বংশের সন্তান। তার পিতামহের সংস্কৃত টোলে দূর দূর থেকে ছাত্ররা পড়তে আসতো। তাদের একটা বংশ গৌরব আছে। নাবালক বয়সে তিনকড়ি পিতৃহীন হয়েছিলেন। তার বাবা ময়মনসিংহ সিটি কলেজের স্কুলে সেকেন্ড পণ্ডিত ছিলেন। তিনি গাড়ি চাপা পড়ে মারা যান। একদিন স্কুলে যেতে দেরি হয়ে গিয়েছিল। ভদ্রলোক একটু অন্যমনস্ক প্রকৃতির লোক ছিলেন। তাছাড়া তখন রাস্তায় এত গাড়ি ঘোড়া ছিল না, পথ দুর্ঘটনা কমই ঘটত। দুর্ভাগ্যবশত পণ্ডিত মশাই স্কুলের সামনেই একটা মোটর গাড়িতে চাপা পড়ে গুরুতর আহত হন এবং সেই দিনই ময়মনসিংহ সদর হাসপাতালে মারা যান। মোটর গাড়িটা বাস নাকি ট্রাক নাকি কোনো প্রাইভেট গাড়ি ছিল, এতদিন পর সেটা তিনকড়িবাবুর খেয়াল নেই। কিন্তু ঘটনাটা ময়মনসিংহ সদরে হইচই পড়ে গিয়েছিল। ময়মনসিংহ শহরে এবং সম্ভবত জেলাতেও মোটর গাড়ি চাপা পড়ে সেটাই প্রথম মৃত্যু। মৃত্যুর পর পণ্ডিত মশাইকে হাসপাতালে সাহেব ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পর্যন্ত শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন। সেকালে তো মাস্টারি চাকরিতে পেনশন, ডেথ পেনশন, গ্র্যাচুইটি এসব কিছুই ছিল না। প্রভিডেন্ট ফান্ডে 350 টাকা ছিল। ম্যাজিস্ট্রেট সাহেব তার রিলিফ ফান্ড থেকে 100 টাকা দিয়েছিলেন। সিটি কলেজের স্কুলের ছাত্ররা 2 আনা 4 আনা চাঁদা দিয়ে আর শিক্ষকেরা প্রত্যেকে 1 টাকা করে দিয়ে 150 টাকার মতো তুলে দিয়েছিল। মোটমাট এই 600 টাকার মতো তিনকড়ির বিধবা জননীর হাতে স্কুল কর্তৃপক্ষ দিয়েছিলেন। সেকালে 600 টাকা 6 বিঘে জমির দাম। এই নিয়ে আত্মীয় স্বজনের মধ্যে যথেষ্ট হিংসের ভাব দেখা দিয়েছিল। কেউ কেউ এমনও বলেছিল, বেঁচে থাকার চেয়ে পণ্ডিতের মরে গিয়েই দেখছি বেশি লাভ হলো। খুব কষ্টের সৃষ্টে তিনকড়ি সান্যালের বাল্য এবং কৈশোর জীবন কেটেছে। বাড়ির অবস্থা যে খুব খারাপ ছিল তা নয়। প্রপিতামহের সূত্রে এবং বাড়িতে টোল থাকার কারণে কয়েক বিঘে ব্রহ্মোত্তর জমি ছিল গ্রামে। গ্রামের নাম সখীপুর। জেলা সদর থেকে 25 মাইল দূরে ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তার পাশে সাপাইল থানা। থানার অদূরেই সখীপুর বিরাট গ্রাম, হেমনগরের জমিদারদের এলাকা। হেমনগরের জমিদারেরা তিনকড়ির প্রপিতামহকে 7 বিঘে জমি ব্রহ্মোত্তর করে দান করেছিলেন। নিষ্কর জমি, খাজনা লাগে না, তবে বিক্রি বাটায় অসুবিধে আছে। এই ব্রহ্মোত্তর জমিটুকু ছাড়া ওই সখীপুর গ্রামের প্রান্তেই অহল্যা নদীর তীরে পণ্ডিত বাড়ির মানে তিনকড়ির পূর্বপুরুষদের কয়েক বিঘে নিজস্ব জমি ছিল। অহল্যা নদী কালক্রমে সেসব জমির অনেকটাই গ্রাস করেছে। শুধু তাই নয়, তিনকড়ি সান্যালের পিতামহ পণ্ডিত জগৎহরি সান্যাল এই অহল্যা নদীতেই ডুবে মারা গিয়েছিলেন। আশ্বিন মাসে মহালয়ার আগের দিন জগৎ পণ্ডিত যাচ্ছিলেন হেমনগরের রাজবাড়িতে। সখীপুরের সান্যালেরা পুরুষানুক্রমে হেমনগরের কুলপুরোহিত। দুর্গাপুজো করাতে যাচ্ছিলেন। সেদিন সকাল ছিল নির্মেঘ, সূর্য করজ্জ্বল। কিন্তু পূর্ববঙ্গের এই নদী বেষ্টিত মধ্যাঞ্চলে আশ্বিন কার্তিক মাসে হঠাৎ হঠাৎ প্রমত্ত ঝড় দেখা দেয়। আকারে প্রকারে প্রায় কালবৈশাখীর মতো, তবে সংখ্যা খুব কম। বিধ্বংসী এই রকম ঝড় কদাচিৎ হয়। এই রকম এক ঝড়ে সেই পিতৃপক্ষের শেষ সকালবেলায় জগৎহরি অহল্যা নদীতে জলে ডুবে মারা যান। জগৎহরি সান্যালের স্ত্রী অনুরাধা দেবী ছিলেন ভদ্রনগরের চক্রবর্তী বাড়ির মেয়ে। তার বাপের বাড়ির পরিচয় দিতে হলো এই কারণে যে ডাকসাইটে কলহপ্রবণ বলে ভদ্রনগরের চক্রবর্তী বাড়ির কুখ্যাতি ছিল। এবারের লোকেরা নাকি বাতাসের গলায় দড়ি দিয়ে ঝগড়া করতে পারত। এই বাড়িরই মেয়ে অনুরাধা দেবী স্বামীর দুর্ঘটনায় নৌকো ডুবে মৃত্যুতে অহল্যা নদীকে শত্রু বলে সাব্যস্ত করলেন। সারা জীবন তিনি অহল্যা নদীকে সতীন বলে গালাগাল করতেন। সে তার স্বামীকে কেড়ে নিয়েছে। যেহেতু জগৎহরির মৃতদেহ পাওয়া যায়নি, অনুরাধা আমৃত্যু সধবার বেশি থেকেছেন। শাঁখা সিঁদুর, রঙিন কাপড় পরেছেন, আমিষ খেয়েছেন। এ নিয়ে তাকে কেউ কিছু বলার সাহস পায়নি। সময় ও সুযোগ পেলেই নিজের বাড়ির উঠোনে দাঁড়িয়ে নদীর দিকে মুখ করে চুটিয়ে অহল্যাকে গালাগাল করতেন অনুরাধা। তিনকড়ির মনে আছে, তার বাল্যকালে পরপর 2 বছর বন্যা হয়, যেটা বেশ স্বাভাবিক তাদের অঞ্চলে।
সেই বন্যার সময় অহল্যা নদীর তীরে তাদের পারিবারিক চাষের জমির অধিকাংশ নদীগর্ভে বিলীন হয়েছিল। সকালের দিকে হয়তো খবর এলো যে আগের দিন রাতে নদীর ধাক্কায় জমির অধিকাংশ ভেঙে জলে পড়ে গেছে। পিতামহী এ খবর পাওয়া মাত্র রণরঙ্গিনী রূপ ধারণ করলেন। উঠোন জুড়ে লাফিয়ে ঝাঁপিয়ে সতী অহল্যা নদীকে চূড়ান্ত গালাগাল দিতেন তার সর্বনাশের চেষ্টা করার জন্য। তিনকড়িদের সংসার সে আমলের তুলনায় বড় ছিল না। ঠাকুমা, বিধবা মা, বিধবা পিসি, এক বড় পিস্তুত ভাই, নিজের বোন তিনজন, দুজন তিনকড়ির বড় আর একজন ছোট। একবার মকর সংক্রান্তির দিনে অহল্যা নদীতে ডুব দিতে গিয়ে তিনকড়ির বড়দি পদ্মাবতী অহল্যা নদীতে গলার সোনার হার হারিয়ে ফেলেছিলেন। জলের মধ্যে কোথাও পড়ে গিয়েছিল, অনেক খোঁজাখুঁজি করেও আর পাওয়া যায়নি। সেই মাঘ মাসের দুপুরে নাতনির গলার সোনার হার অহল্যায় হারিয়ে যাওয়ায় অগ্নিমূর্তি ধারণ করলেন অনুরাধা দেবী। বিশাল চেলাকাঠ নিয়ে দূরবর্তিনী শপথ নিয়ে অহল্যা নদীর উদ্দেশ্যে দৌড়ে গেলেন, কিন্তু বেশি দূর যেতে পারেননি। বাড়ির চৌহদ্দি পেরোনোর আগেই মুখ থুবড়ে পড়ে যান। সেখানে সেই মুহূর্তেই তার মৃত্যু হয়। তিনকড়ি তার বাবার সঙ্গে ময়মনসিংহ শহরে থাকতেন। হেমনগরের জমিদারদের কাছারি ছিল ময়মনসিংহ। পুরনো যজমান হিসেবে সেই কাছারি বাড়ির নায়েবখানার একপাশে বহুদিনের পুরনো ছেঁড়া শতরঞ্জি দিয়ে ঢাকা একটা তক্তপোষে পিতাপুত্রের স্থান হয়েছিল। পণ্ডিত মশাই বারান্দার একপাশে তোলা উনুনে ভাতে ভাত ফুটিয়ে নিতেন। গ্রাম থেকে নিয়ে আসা খাঁটি গরুর দুধের ঘি দিয়ে মেখে ডাল সেদ্ধ আর বেগুন পোড়া সহযোগে চমৎকার খাওয়া হয়ে যেত। অনেকদিনই বিকেলে ভাত হতো না। বাজার থেকে আঁচড়ের দুধ নিয়ে এসে উনুনে ফুটিয়ে তার সঙ্গে সবরির কলা ও চিড়ে দিয়ে মেখে রাতের আহার হয়ে যেত। বাবার মৃত্যুর দিন তিনকড়ির জ্বর হয়েছিল। তখন খুব ম্যালেরিয়ার প্রকোপ। তিনকড়ি মাঝে মধ্যেই জ্বরে পড়তেন। সেদিন তিনকড়ি দুপুরে এক বাটি বার্লি খেয়ে জ্বরের ঘোরে লেপ মুড়ি দিয়ে শুয়েছিলেন। এমন সময় ঘোরের মধ্যেই তিনকড়ি শুনতে পেলেন কারো যেন বাইরে তাকে ডাকছে। তিনকড়ি বেরিয়ে দেখলেন তারই স্কুলের কয়েকজন ছাত্র, অধিকাংশই তার ক্লাসের। উঁচু ক্লাসের ছাত্রেরাও অনেকে এসেছে। ছাত্রদের কেউ আগেই শিখিয়ে দিয়েছে। কেউই তিনকড়িকে বলল না যে তার বাবা গাড়ি চাপা পড়েছে, এই মুহূর্তে হাসপাতালে মৃত্যুশয্যায়। জ্বরের ঘোরে তখন তিনকড়ি কিছু বুঝতে পারছেন না। তিনি ছেলেদের সঙ্গে একটা চাদর মুড়ি দিয়ে হাসপাতালে গেলেন। সেদিনের সব ঘটনা এখন আর ভালো করে মনে পড়ে না। গায়ে 4 ডিগ্রি জ্বর নিয়ে হাসপাতালে বাবার পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন তিনকড়ি। তখন বাবার প্রায় শেষ মুহূর্ত, এক বিন্দুও জ্ঞান ছিল না। স্কুল থেকে একজন দপ্তরি গিয়ে সখীপুর থেকে মা, ঠাকুমা আর বোনদের নিয়ে পরের দিন এসেছিল। তার আগেই ব্রহ্মপুত্রের ঘাটে সিটি কলেজের স্কুলের সেকেন্ড পণ্ডিতের মুখাগ্নি করেছিলেন পুত্র তিনকড়ি। সবকিছু জ্বরের ঘোরে কেমন ঝাপসা ঝাপসা মনে আছে। ঘাম হচ্ছে, জ্বর ছেড়ে যাচ্ছে, চিতার আগুন, ধোঁয়া, ব্রহ্মপুত্রের জল, শীতল বাতাস। বাবার মৃত্যু 3 বছরের মধ্যে ঠাকুমা অহল্যা নদীর সঙ্গে ঝগড়া করতে গিয়ে মারা গেলেন। ইতিমধ্যে তিনকড়ি শহর ছেড়ে গ্রামের বাড়িতে চলে এসেছেন। পাশে গ্রামের স্কুলে ভর্তি হয়েছেন। সংসারের সমস্ত ঝামেলা তার ঘাড়ে এসে পড়েছে। তিনকড়ির মা ইন্দুমতি ছিলেন খুব সরল, সাদাসিধে প্রকৃতির মানুষ। তাকে হাবাগোবা বললে বিশেষ বেশি বলা হয় না। গ্রামের লোকেরা তাই তাকে ভাবত। পাগল শাশুড়ির দাপটে ইন্দুমতি ভয়ে জড়সড় থাকতেন, কিন্তু শাশুড়ির মৃত্যুর পরেও তিনি সংসারী হয়ে উঠতে পারেননি। ইন্দুমতির খাওয়া দাওয়া চিরদিনই খুব কম ছিল। বিধবা হওয়ার পরে খাওয়া আরও কমিয়ে দিয়েছিলেন। শাশুড়ি আগা গোড়া সধবার মতো সাজসজ্জা করেছেন, মাছ খেয়েছেন। ইন্দুমতি বৈধব্যের পরে তো বটেই, বৈধব্যের আগেও বিধবা ননদের সঙ্গে বেশি খেতেন। তিনকড়ির পিসি তার ভ্রাতৃবধূকে খুব স্নেহ করতেন। বিধবা ভ্রাতৃবধূর জন্যে নানা রকম রান্না করতেন। সেই কচি বেতলতার হালকা ঝোল, লাউয়ের খোসার ছেচকি, ডোবার ধারে নধর কলমিলতার শাক ভাজা, এ সব কিছুতে রুচি নেই ইন্দুমতির। তবে এভাবে বেঁচে থাকা কঠিন। একালে হলে হয়তো ডাক্তার ক্যান্সার বলতো। সাপাইলে দুর্লভ কবিরাজ বলেছিলেন অগ্নিমান্দ। ইন্দুমতিকে পরীক্ষা করে দেখে এই রায় দিয়েছিলেন। তিনি হর্তুকি, আমলকি, কালোমেঘ ইত্যাদির মিশ্রণে তৈরি গোল গোল কালচে বড়ি দিয়েছিলেন ইন্দুমতিকে খেতে। সে অবশ্য ইন্দুমতি খাননি।
অবশেষে দুর্লভ কবিরাজ ঘোষণা করেছিলেন কর্কট রোগ। ইন্দুমতি দেবী আর বাঁচলেন না। তবু এরই মধ্যে দুটি ঘটনা ঘটেছিল। ইন্দুমতি দেবী মৃত্যুর বছরে 3 কড়ি মাইনর পরীক্ষা দিয়েছিলেন। মাইনর ছিল উচ্চ প্রাথমিক পরীক্ষা। মাইনর স্কুল ছিল গ্রামে, তাতে ক্লাস 6 পর্যন্ত পড়ানো হতো। অসহজকালেই পরীক্ষা পাশের সংবাদ তার কাছে এসেছিল। তিনি 2য় ডিভিশনে তখনকার সেই মাইনর পরীক্ষা উত্তীর্ণ হয়েছিলেন। এই সময়েই ইন্দুমতির মৃত্যুর আগেই 3 কড়ির পিস্তুত দাদা সদানন্দ একটি চাকরি পান। কয়েক বছর আগে ম্যাট্রিক পাশ করে সদানন্দ বাসায় বসেছিলেন। সদানন্দের এক জ্যাঠামশাই ছিলেন কলকাতার রাইটার্স বিল্ডিংসে কৃষি দপ্তরে বড়বাবু। তিনি চেষ্টা চরিত্র করে পিতৃহীন ভ্রাতুষ্পুত্রের জন্য সরকারের জুট রেগুলেশন দপ্তরে একটা কাজ সংগ্রহ করলেন। প্রথম পোস্টিং সিরাজগঞ্জে, মাস মাইনে 22 টাকা, 2 বছর পর পর 1 টাকা ইনক্রিমেন্ট। সিরাজগঞ্জ সখীপুর থেকে দূরে নয়, কয়েক ক্রোশ রাস্তা আর 2টো বড় নদী পেরোলেই পৌঁছানো যায়। ইন্দুমতির শ্রাদ্ধ শান্তি মিটে যাওয়ার পরে সদানন্দ কাজে চলে গেলেন, আর তার মা শক্ত হাতে নাবালক অনাথ ভাইপোর সংসারের হাল ধরলেন। 3 কড়ির পিসির নাম ছিল নিভা রানী দেব্বা। সখীপুরের লোকেরা বলতো নিভা ঠাকরুন। কেউ কেউ গ্রাম সুবাদে পিসিমাও বলতো। যে যাই বলুক, সবাই তাকে সমঝে চলতো। এতদিন পরে পিসিকে 3 কড়ির খুব মনে পড়ে। পিসি তাকে খুব স্নেহ করতেন, দুর্দিনে পাখির মায়ের মতো রক্ষা করেছেন। বাবা মরে যাওয়ার পরে যে 600 টাকা পাওয়া গিয়েছিল, তার মধ্যে শখানেক টাকা খরচ হয়েছিল নানা কাজে, বিশেষ করে বাবার শ্রাদ্ধে। বাকি 500 টাকায় নিভারানী উদ্যোগ নিয়ে সাপাইল ডাকঘরে জমা রেখেছিলেন। বছরে শতকরা 1.5 টাকা সুদ। সুদটা বড় কথা ছিল না, নিরাপত্তাটা বড় কথা ছিল। ভ্রাতৃবধূর মৃত্যুর 1 বছরের মাথায় এক অসাধ্য সাধন করলেন নিভারানী। 3 কড়ির বড়দি পদ্মাবতী আর ছোটদি যমুনাবতী দুজনের একই দিনে একই লগ্নে জোড়া যমজ ভাইয়ের সঙ্গে বিয়ে দিয়ে দিলেন। অহল্যা নদীর ওপারে অল্প কয়েক ক্রোশ দূরে মির্জানগর। গ্রামের নাম মুসলমানি, কিন্তু গ্রামটি ব্রাহ্মণ প্রধান। ঠিক টুলো বামুন বা পূজারী বামুন নয়, রীতিমতো প্রতিপত্তিশালী ব্রাহ্মণদের বাস। এখানকার চক্রবর্তী বাড়ির এক ছেলে পুলিশে বড় দারোগা, আরেক ছেলে জেলা সদরে মুক্তার। এই চক্রবর্তী বাড়িরই আরেক জ্ঞাতি বংশ, তারা তেজারতি কারবার করে। তাদের বাড়িতে যমজ ছেলে গৌর নিতাই, বয়সে 21। লেখাপড়া বিশেষ করেনি, কিন্তু নিজেদের কাজ কারবার দেখাশোনা করে। মোটামুটি ভালো দেখতে। পদ্মাবতী ও যমুনাবতী দুজনেই টান টান সুন্দরী। একজনের বয়স 16, একজনের 14-15 মাঝামাঝি। এছাড়া 3 কড়িদের বংশমর্যাদা আছে। তার পিতামহ খ্যাতিমান পণ্ডিত ছিলেন। তখনকার দিনে বিয়ের ব্যাপারে বংশ খুব গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল। তারপরে পাত্রীর চেহারা, টাকা পয়সা লেনদেন ছিল, কিন্তু দৃষ্টিকটু ছিল না, মর্মান্তিক ছিল না। 2 ভাইঝির বিয়ে দিয়ে নিশ্চিন্ত হয়ে নিভারানী স্থির করলেন অনেক কাল পিত্রালয়ে হলো, এবার ছেলে কাজ পেয়েছে, তার কাছে গিয়ে থাকে। নিভা ঠাকরুনের এই শেষ ইচ্ছা কিন্তু পূরণ হয়নি। আসলে সেই সময় সখীপুরে পণ্ডিত বাড়িতে মৃত্যু যোগ লেগেছিল। মায়ের মতোই হঠাৎ একদিন সন্ন্যাস রোগে বিনা নোটিশে নিভারানী দেহত্যাগ করলেন। 3 কড়ি যখন বয়স 13, 3 কড়ির ছোট বোন কমলাবতীর বয়স 11। 3 কড়ির দিদি জামাইবাবুরা মির্জানগর থেকে এসে কমলাবতীকে তাঁদের কাছে নিয়ে গেলেন। 3 কড়িকেও নিতে চেয়েছিলেন তারা, কিন্তু 3 কড়ির আত্মসম্মানে লেগেছিল, তিনি যাননি। বাবার সঙ্গে ময়মনসিংহে থাকার সময় ভাত ফোটানোর শিক্ষা তার হয়েছিল। তিনি নিজেই রান্না করে খেতে লাগলেন। সাপাইলে হাই স্কুলে পড়তে লাগলেন, ম্যাট্রিক পাশ করলেন, সেও 3য় বিভাগে। এরপর প্রায় 15 বছর পার হয়ে গেছে। নিঝুমপুর ঘাটের ডাকঘরে বসে এক এক সময় 3 কড়ির সেই সব পুরনো দিনের কথা ভাবেন। সেই ময়মনসিংহ শহরে হেমনগরের কাছারি, বাবা তোলা উনুন ধরাচ্ছেন, বেগুন পোড়ার গন্ধ পাওয়া যাচ্ছে। কি বড় বড় বেগুন পাওয়া যেত নতুন বাজারে ময়মনসিংহে। এক একটার আঁচ সে 3 পোয়া ওজন, ব্রহ্মপুত্রের চরে হতো। কখনো কখনো ঠাকুমার কথা মনে পড়ে, চেলা কাঠ হাতে অহর্নিশি অহল্যা নদীর সঙ্গে লড়ে যাচ্ছেন। মায়ের কথা খুব মনে পড়ে, নিরভিমান নির্বাক জীবনযাপন।
গাছের হলুদ পাতার মতো কেমন নিঃশব্দে ঝরে গেলেন। আজ সকালে ঘুম থেকে উঠে কাল রাতে ঝড়ে ভেঙে পড়া গাছপালাগুলোর দিকে তাকিয়ে পিসির কথাই বেশি করে মনে পড়ছে। গুহবাড়ির পিছন দিকে একটা বিশাল ঘোড়া নিম গাছ আছে। কাল রাতের ঝড়ে তার বড় একটা ডাল ভেঙে গেছে, আর সমস্ত উঠোন জুড়ে ঘোড়া নিমের সাদা ফুল ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। পিসির সারাদিনই প্রায় কাটত হবিষ্যি ঘরে। সেখান থেকে সকলের রান্না হতো, সবই নিরামিষ। ঠাকুমা বেঁচে থাকতে একটু মাছ রান্না হতো, সেটা বড়দি পদ্মাবতী করতেন। পিসি হবিষ্যি ঘরে একটা ছোট জলচৌকির ওপর বসে রান্না করতে করতে সংসার পরিচালনা করতেন। হবিষ্যি ঘরটা ছিল একটা নিম গাছের নিচে। গরমের দিনগুলোতে সাদা নিম ফুল ঝরে পড়ে থাকতো হবিষ্যি ঘরের সামনের উঠোনে, সিঁড়িতে, বারান্দায়, টিনের চালে। তিনকড়ি আনমনা হয়ে গিয়েছিলেন। হঠাৎ খেয়াল হলো প্রথম বাস আসার সময় হয়ে গেছে। তাড়াতাড়ি নিঝুমপুর ঘাটের দিকে রওনা হলেন। বৈশাখ মাসে রৌদ্রের তাপ ভোরবেলাতেই চড়ে যায়। সন্তর্পণে ঘোড়া নিম গাছের ভাঙা ডালটা ডিঙিয়ে তিনকড়ি কাজের জায়গায় রওনা হলেন। আজ চিড়ে ভেজা খাওয়া হলো না। মিষ্টির দোকান থেকে দুটো রসগোল্লা খেয়ে নিলেই হবে। ভালোবাসা, ভালোবাসা মোরে ভিখারি করেছে, তোমারে করেছে রানী, তোমারই দুয়ারে কুড়াতে এসেছি ফেলে দেওয়া মালাখানি। দত্তদের ছোট তরফের বাড়িতে রেডিও শুনতে গিয়ে একদিন খুব অপমানিত হয়েছিলেন তিনকড়ি সান্যাল। আসলে সেদিন স্টিমার ঘাটে গঞ্জ থেকে আসা যাত্রীরা বলা বলি করছিল রেডিওতে নাকি নেতাজি সুভাষচন্দ্র বসুর কণ্ঠস্বর শোনা যাচ্ছে। জাপান না জার্মানি কোন এক বিদেশি শব্দ তরঙ্গে নেতাজির বক্তৃতা শোনা গিয়েছিল, আজও নাকি শোনা যাবে। এই নিয়ে রীতিমতো উত্তেজনা সেদিন। অবশ্য কখনো 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 কেন, প্রায় অধিকাংশ সময় এরকম খবর ঠিক হতো না, নানা রকম গুজব রটে যেত। সময়টা খুব গোলমেলে। মিত্রপক্ষ মানে ইংরেজরা দ্বিতীয় মহাযুদ্ধ জিততে জিততে আটকে গেছে। নেতাজি আজাদ হিন্দ ফৌজ গঠন করেছেন। নতুন স্লোগান বেরিয়ে এসেছে, জয় হিন্দ। ইউরোপের রণাঙ্গনে সাম্যবাদী রাশিয়া সাম্রাজ্যবাদী ইংরেজদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে হিটলারের জার্মানির বিরুদ্ধে লড়ে যাচ্ছে। 3 বছর আগে কংগ্রেস যে করেঙ্গে ইয়ে মরেঙ্গের ডাক দিয়েছিল তা এতদিনে স্তিমিত হয়ে এসেছে। ইতিমধ্যে একটা মহা মন্বন্তর হয়ে গেছে। কয়েক লক্ষ লোক না খেয়ে মারা গেছে। শহরগঞ্জে সাধারণ লেখাপড়া জানা, খবরের কাগজ পড়া, রেডিও শোনা মানুষ দ্বিধাগ্রস্ত ইংরেজ পক্ষ জিতলেই ভালো হবে নাকি হারলে ভালো হবে। স্বাধীনতা কত দূরে। একটা কথা কিন্তু সকলে বুঝতে পারছে, ইংরেজদের দিন শেষ হয়েছে। ব্রিটিশ সাম্রাজ্যের আসন্ন সূর্যাস্তের হলুদ আলো আস্তে আস্তে ফুটে উঠছে। কিন্তু এখনো ইংরেজ অনুরাগীদের অভাব নেই। তার মধ্যে যেমন উচ্চশিক্ষিত লোকেরা আছেন যারা মনে করেন ইংরেজ বিদায় নিলে দেশ জাহান্নামে যাবে, তেমনি দত্তবাড়ির ছোট তরফের মতো লোকেরা আছেন যারা রাজতন্ত্রের প্রসাদ প্রত্যাশী। ঠিক এইখানেই ভুল করেছিলেন তিনকড়ি সান্যাল। তিনকড়ি সেদিন স্টিমার যাত্রীদের কাছে সুভাষচন্দ্রের বক্তৃতার কথা শুনে সন্ধ্যাবেলা ঘরে ফিরে এক বাটি ছাতু গুড় খেয়ে ছোট তরফের ওখানে গিয়েছিলেন। যখন যান, অক্ষয় গুহের ভাই বউ তার পায়ের শব্দ শুনে প্রদীপ হাতে আলো দেখানোর জন্য উঠানের দরজার কাছে এসে দাঁড়িয়েছিল। হঠাৎ তিনকড়ি সান্যালের মনে হলো চাপা কণ্ঠে একটি জিজ্ঞাসা যেন শোনা গেল, কোথায় যাচ্ছেন? প্রদীপের নিচে শুধু অন্ধকার নয়, প্রদীপের পশ্চাতেও অন্ধকার। বামাকণ্ঠের অধিকারিণীকে এখনো চাক্ষুষ দেখার সুযোগ হয়নি সান্যাল মশাইয়ের। আজ কোথায় যাচ্ছেন এই প্রশ্ন শুনে একটু থমকে দাঁড়িয়ে গেলেন তিনকড়ি। এই বউটি এর আগে কখনো তার সঙ্গে বাক্যালাপ করেনি। অবশ্য তিনিও সন্ধ্যার পরে বাড়ি ফিরে এসে কখনো বেরোন না। তবে আজকের এই প্রগল্ভতার অন্য একটা কারণ থাকতে পারে। নিঝুমপুর থেকে 1.5 ক্রোশ দূরে ইলশা গ্রামে গুহদের আদি নিবাস। ঘরজামাই হিসেবে তারা এখানে এসে এই নিঝুমপুরে বাসা বাঁধে। এখন দৌহিত্র এবং প্রদৌহিত্র প্রজন্ম চলছে, কিন্তু ইলশা গ্রামের সঙ্গে যোগাযোগ, সামাজিক সম্পর্ক মোটেই বিচ্ছিন্ন হয়নি। ইলশা গ্রামে আজ এক অন্নপ্রাশনের উৎসব। সকালবেলাতেই নিঝুমপুরের ঘাট থেকে
নৌকোয় করে এ বাড়ির সবাই চলে গেছে। বাড়িতে গৃহকর্তার বৃদ্ধা ঠাকুমা রয়েছেন, বোধ হয় 90-এর কাছে বয়স। বিধবাই হয়েছেন প্রায় 50 বছর। আর সেই বৃদ্ধাকে দেখাশোনা করার জন্য এই বউটি রয়ে গেছে। বউটির নাম তরলা। যদিও সাক্ষাৎ পরিচয় হয়নি, এ বাড়িতে থাকতে থাকতে তরলার নাম তিনি জেনে গেছেন। তিনকড়ি এটা বুঝতে পেরেছেন যে এ বাড়ির সবাই সদা সর্বদা ঘরকন্যার সব রকম কাজে তরলার ওপর নির্ভরশীল। তরলা, গোপালকে স্নান করিয়ে দাও। তরলা, কর্তার হাত পা ধোয়ার জল উঠোনে দাও। তরলা, সর্ষে বাটতে হবে। তরলা, আজ বিকেলে মুড়কি করতে হবে, বাজার থেকে গুড় আনতে হলে বলে দাও, ইত্যাদি ইত্যাদি। তিনকড়ি বুঝে গেছেন এ বাড়ির সবকিছুর জন্যই তরলা। তবু এ বাড়িতে তরলার অবস্থানটা যে ঠিক কোথায় বুঝে উঠতে পারেন না তিনকড়ি। বাড়ির বউ অবশ্যই, কিন্তু একটু হেলা ফেলার ব্যাপার আছে। বেরিয়ে যাওয়ার মুখে বাধা পড়ায় তিনকড়ি একটু দাঁড়িয়ে গেলেন। তরলা আলো হাতে যেখানে দাঁড়িয়েছিল সেখান থেকেই বলল, খালি বাড়িতে আমি একা রয়েছি, দিদি শাশুড়ি সন্ধ্যা থেকে ঘুমোচ্ছেন। তিনকড়ি বললেন, আমি এখনই আসছি, ছোট তরফের বাসায় একবার যাব। শুনলাম সুভাষ বোস বক্তৃতা করবেন রেডিওতে, দেখি যদি শোনা যায়। তরলা বলল, রেডিও তো আমাদের উঠোন থেকেই শোনা যায়। কথাটা সত্যি, যদিও রাস্তা দিয়ে যেতে গেলে পুরো পাড়াটা ঘুরে যেতে হয়। দত্তদের ছোট তরফ আর এ বাড়ির মধ্যে মাত্র একটা ডোবার ব্যবধান। কচুরিপানা আর কলমি দামে ভর্তি একটা মাঝারি আকারের পুকুর ছোট তরফের বাড়ির দক্ষিণে আর এই গুহবাড়ির উত্তরে। পুকুরের পাড় ঘিরে সুপুরি গাছের সারি, কোনো পায়ে চলার পথ নেই। ছাই গাদা, আবর্জনা স্তূপ, খাটা পায়খানা, এদিকে ওদিকে মানকচুর ঝোপ, বেতের জঙ্গল, কয়েকটা জিগা গাছ, একটা কামরাঙা। দিনের বেলায় কানাকুয়ো পাখি কুপ কুপ করে ডাকে, সন্ধ্যায় ভুতুম চেঁচায়। ছোট তরফের দিকে ঘাটলার পাশে বোধহয় কয়েকটা সজনে গাছ আছে। শীতের শেষ দিকে যখন তিনকড়ি এখানে এসেছিলেন, উত্তরের বাতাসে হালকা গন্ধ পেয়েছেন সজনে ফুলের। জোর হাওয়ায় কিছু কিছু সজনে ফুল এ বাড়ির উঠোনে এসেও ছড়িয়ে পড়েছে। ও বাড়ির রেডিওর গান বাজনা কথাবার্তা সন্ধ্যার পর এ বাড়ির উঠোনের মাথা থেকে স্পষ্ট শোনা যায়। চুপ করে দাঁড়িয়ে আছেন তিনকড়ি। হু হু করে বাতাস আসছে নদীর দিক থেকে। গ্রীষ্মের সন্ধ্যায় এই বাতাসের স্বাদই আলাদা। শুধু সারাদিনের তীব্র দহন নয়, মনে হয় যেন জন্ম জন্মান্তরের গ্লানি মুছে দেয় এই নির্মল বাতাস। কাল রাতের কালবৈশাখীর পরে আজ সকালবেলা বেশ ঠান্ডা ভাব ছিল, কিন্তু বেলা বাড়তে বাতাস থেমে গেল। সূর্য চড়চড়িয়ে উঠতে লাগলো আকাশে, চারদিক থমথম করতে লাগলো ঘুমুটে। এরই মধ্যে বাস এসেছে গিয়েছে। ঘড়ি মিলিয়ে তিনকড়ি কাগজে সই করে দিয়েছেন। তারপরেও নদীর তীরের বালুচরে গনগনে আঁচের পাশে দাঁড়িয়ে পোস্ট অফিসের কাজ করতে হয়েছে। তবে পোস্ট অফিসের কাজ খুব কম, কিন্তু লোকেরা বেশ বিরক্ত করে। মাস্টারমশাই, আমার কোনো চিঠি নেই? কি নাম? তিনকড়ি জিজ্ঞাসা করে। অনিল বসাক। আমার পরিবার দিগম্বরী দাসীর নামে চিঠিটা আসতে পারে। একটু আগে আসা বেছে এবং সাজিয়ে রাখা ডাকের চিঠিগুলোর দিকে তাকিয়ে তিনকড়ি জিজ্ঞাসা করেন, আপনাদের গ্রামের নাম কি? অনিল বসাক এখনো বলে চলেছেন, আমার মা দেবদাসী দাসা, তার নামে চিঠি আসতে পারে। আমার মেয়ে তার ঠাকুমাকে খুব যে ভালোবাসে। বিরক্ত বোধ করেন তিনকড়ি, আবার প্রশ্ন করেন, আপনাদের গ্রামের নাম বলুন। সঙ্গে সঙ্গে নিজের রূঢ় কণ্ঠস্বর শুনে লজ্জিত বোধ করেন। মাস্টার সাহেব, আমি তার করব। গাট্টা গোট্টা দাড়িওয়ালা বুড়ো অবশ্য তার করব বলেনি, বলেছিল তার করুম। এ ভাষা তিনকড়ি বোঝেন না তা নয়, এটা তার নিজেরও ভাষা, মাতৃভাষা। তা সেই দাড়িওয়ালা বুড়ো
আজ সারাটা দুপুর তাকে জ্বালিয়েছে। টিনের চালার নিচে অগ্নিতপ্ত মধ্যাহ্ন জুড়ে বেজর বেজর করেছে বুড়ো। বুড়োর ছেলে চাকরির খোঁজে চট্টগ্রাম গিয়েছিল, সেখান থেকে নাকি জাহাজে কাজ নিয়ে বিলাতে যায়। বিলাত থেকে ছেলের খবর আসেনি আজ 5 বছর। তিনকড়ি বুড়োকে বোঝান, খুব যুদ্ধ হচ্ছে বিলাতে, চিঠিপত্র যাতায়াত খুব কম। বুড়ো জোর করে তার করবে। তিনকড়ি বোঝান যে তার এখানে টরেটক্কার অর্থাৎ তারের ব্যবস্থা নেই, তার করতে হলে কাছারি টাউনে সদর ডাকঘরে যেতে হবে। খুব অনিচ্ছা সত্ত্বেও বুড়ো শেষ পর্যন্ত বিদায় নিল। তারপরেও হাঙ্গামা ছিল। সনাতনহর করা আজকের স্টিমারেও মেল ব্যাগ নিয়ে যায়নি। সকালবেলা ডাকের থলে তার কাছে রেখে বেরিয়েছিল। স্টিমার এসে চলে গেছে, তার পাত্তা মেলেনি। পোস্ট অফিস বন্ধ করার সময় পর্যন্ত তার দেখা মেলেনি। নিশ্চয় আবার গাঁজার আড্ডায় ফেসে গেছে। এদিকে আজ দুদিকে লাস্ট বাসই দেরি করে এসেছে। বাস রাস্তার ওপরে কোথায় নদীর চরে বসে কি মেলা বসেছে। শেষ বাসের টাইম দিয়ে সনাতনের মেল ব্যাগ নিয়ে একটু আগে ঘামে ভেজা রোদে পোড়া তিনকড়ি ফিরেছেন। এতক্ষণে ভেজা গামছায় শরীর মুছে ঝিরঝিরে বাতাসে একটু স্বস্তি পাচ্ছেন। কিন্তু তরলার কথা শুনে এখন একটু দ্বিধায় পড়ে গেলেন তিনকড়ি। তিনি এই অঞ্চলে নবাগত, ভাড়া থাকেন এই গুহবাড়ির বাইরের ঘরে। অন্দরমহলের সঙ্গে তার কোনো সম্পর্ক বা যোগাযোগ নেই। খালি বাড়ি, অন্ধকার, শুনশান। তরলাই বলল, ওনাদের ইলশা থেকে আসতে রাত 9টা-10টা হয়ে যাবে, সব কাজ মিটিয়ে আসবে তো? এরপরে তরলা তাকে নিরস্ত করার জন্য বলল, ছোট তরফের বাড়িতে যাবেন না, ওরা লোক ভালো নয়। তিনকড়ি কিন্তু তরলার নিষেধ শুনলেন না। তার এমন সাহস নেই যে অর্ধপরিচিতা যুবতীর সঙ্গে নির্জন বাড়ির মধ্যে এই অন্ধকারে একা থাকেন। তরলাকে কিছু না বলে তিনকড়ি ছোট তরফের বাড়িতে রেডিও শুনতে গেলেন। গুহবাড়ির অন্দরমহল আর বাইরের অংশের মধ্যে একটা পাটকাঠির বেড়া। তবে তরলা যে বেড়ার মাঝখানে কেরোসিনের রাজমুকুট মার্কা টিন কেটে জুড়ে নড়বড়ে দরজা। তিনকড়ি চলে যাওয়ার পর অনেকক্ষণ সেই দরজায় আলো হাতে দাঁড়িয়ে থাকে তরলা। তবে তরলা যে ছোট তরফের বাড়িতে যেতে নিষেধ করেছিল তার সেই সাবধানবাণী সঠিক ছিল। এই অঞ্চলে বাইরের ঘর বা বৈঠকখানা ঘরকে কাছারি ঘর বা কাছারি বাড়ি বলে। ছোট তরফের কাছারি ঘরটি বেশ বড়। টিনের 4চালা ঘর, মেঝে, দেয়াল সিমেন্টের, ঘরের মধ্যে টানা তক্তপোষ, পাতলা তোষক ও সাদা চাদরে ঢাকা। তক্তপোষের ওপরে এদিকে ওদিকে কয়েকটা তাকিয়া। সন্ধ্যাবেলায় এ ঘরে একটা ছোট হ্যাজাক জ্বালানো হয়। বারান্দায় হুঁকোর বন্দোবস্ত রয়েছে, 4 রকম হুঁকো। ব্রাহ্মণ, কায়স্থ, মুসলমান ও অন্যান্যদের জন্য আলাদা বন্দোবস্ত। হুঁকো ধরানো টিকে, নালিগুড় দিয়ে মাখা দা কাটা তামাক। এমনকি একটা মাটির মালসায় কাঠকয়লার আগুন রয়েছে টিকে ধরানোর জন্য। বেশ ভালো বন্দোবস্ত। কিছুটা তামাকের লোভে, কিছুটা ছোট তরফের ক্ষমতাশালী বড়কর্তা পরাণ দত্তের খোসামদি করতে 2-4 জন গ্রামবৃদ্ধ সন্ধ্যাবেলা এখানে জোটেন। 2-4 জন তদবির তদারকি করতেও এপাড়া ওপাড়া করতে আসে। পরাণ দত্ত ডাক্তার পরেশ দত্তের জ্ঞাতি ভাই, জ্যাঠতুতো দাদা। এই দত্তবাড়ির পুরুষ মানুষদের সকলের নামের আদ্যক্ষর প, যেমন পরেশ, পরমেশ, পরাণ, প্রাণ, প্রফুল্ল, প্রেমেন্দ্র। নামগুলো সমিল না হলেও ইংরেজিতে সবাই পি দত্ত। এই কাছারি ঘরেও একটা ছোট সাইনবোর্ড লাগানো আছে, পি দত্ত অ্যান্ড সন্স, জেনারেল মার্চেন্টস। পরাণ দত্তের বয়স 70-এর কাছাকাছি। তা পরেশ ডাক্তার চেয়ে অন্তত 20 বছরে বড় হবেন। লম্বায় চওড়ায় দশাশয়ী, রাশভারী চেহারা, কণ্ঠস্বর গুরুগম্ভীর। ব্যবসা করে বিশেষত এই যুদ্ধের বাজারে মিলিটারি কল্যাণে প্রচুর অর্থ করেছেন। কলকাতায়, ঢাকায়, জেলা সদরে বাড়ি করেছেন। মেয়েরা বোর্ডিংয়ে থেকে ময়মনসিংহ বিদ্যাময়ী স্কুলে পড়ে। একই ছেলে কলকাতায় MA পড়ছিল, যুদ্ধে বোমার ভয়ে এখন ঢাকায় পড়ছে। প্রাণবাবুর কাছারি ঘরে
তখন 3-4 বুড়ো ভদ্রলোক বসে গল্পগুজব করছেন। তামাকে ধোঁয়া উঠছে। এরা যুদ্ধের বিষয়ে কি আলোচনা করছিলেন। 3 কড়ি সান্যালকে দেখে আলোচনা হঠাৎ মাঝপথে বন্ধ হয়ে গেল। এরা প্রত্যেকেই 3 কড়িকে মোটামুটি চেনেন। যদিও তিনি বেশি দিন এই অঞ্চলে আসেননি, তবুও গাঁয়ের পোস্টমাস্টারকে সবাই চেনে। বুড়োরা 3 কড়িকে এখানে আসতে দেখে খুশি হননি। পাড়া গাঁয়ের এই নিষ্কর্মা বৃদ্ধেরা খুবই সংকীর্ণ মনে হয়। সারা জীবন কিছুই করেননি। প্রপিতামহের অর্জিত জমি জমার ওপরে নির্ভর করে সমাজে পরগাছার মতো বেঁচে আছে। অসূয়াযুক্ত সন্দেহপ্রবণ মন এদের। এই 3-4 জনের মধ্যে একজনের নাম 3 কড়ি জানেন, গোরাচাঁদ চক্রবর্তী, মকদমপুরের পাশের গ্রাম শীতলপুরের। গোরাচাঁদবাবুর লোক সুবিধের নন। নিজে উদ্যোগী হয়ে নিঝুমপুর ঘাটে এসে শীতলপুরের সব চিঠি তিনি 3 কড়ির কাছ থেকে নিয়ে যেতেন। একটু বেশি উৎসাহ ছিল এই ব্যাপারে। কিন্তু একদিন গোরাচাঁদবাবুর ছোট ভাই তারাচাঁদ চক্রবর্তী এসে বলে গেলেন, আমার নামে কোনো চিঠি এলে দাদার হাতে দেবেন না, আপনি রেখে দেবেন, আমি যখন পারি নিজে এসে নিয়ে যাব। আজ কিন্তু গোরাচাঁদবাবু 3 কড়িকে দেখে মনে হলো চিনতেও পারলেন না, বরং অন্য এক আজ চেনা ভদ্রলোক তাকে দেখে বললেন, আসুন মাস্টার মশাই, বসুন, তামাক চলবে তো? 3 কড়ি ফরাসের এক পাশে এসে বসলেন। তারপর বললেন, তামাক থাক। এবার গোরাচাঁদবাবু মুখ খুললেন, বললেন, কেন, তামাক খান না? 3 কড়ি বললেন, খাই, অল্প স্বল্প খাই। আপনারা প্রবীণ ব্যক্তিরা এখানে রয়েছেন, আপনাদের সামনে তামাক সেবন করা আমার পক্ষে সমীচীন হবে না। কিছুক্ষণ চুপচাপ। আবার গোরাচাঁদবাবু প্রশ্ন করলেন, পরাণের কাছে কোনো কাজে এসেছেন? 3 কড়ি বললেন, ঠিক কোনো কাজে নয়, শুনলাম রেডিওতে সুভাষচন্দ্র বক্তৃতা করবেন। এ বাড়িতে রেডিও আছে, তাই এলাম, যদি শোনা যায়। গোরাচাঁদবাবু বললেন, রেডিও তো বাড়ির মধ্যে, ছোট কর্তা মানে আমাদের পরাণের শোবার ঘরে। তারপর গলা নামিয়ে প্রায় থিয়েটারি কায়দায় ভ্রুকুঞ্চন করে ষড়যন্ত্রমূলক কণ্ঠে বললেন, মিলিটারি ঠিকাদার বাড়িতে সুভাষ বোস? ইতিমধ্যে পরাণ দত্ত কাছারি ঘরে এসে গেছেন। পাট ভাঙা ধুতি, পায়ে বিদ্যাসাগরী চটি, হাতে একটা রূপোর কৌটা, তার মধ্যে অনেকগুলো পানের খিলি, যথেচ্ছ খান, যথেচ্ছ বিলুন। প্রতিদিন বাজার থেকে 1 বিড়া পান মানে 100টা বড় বড় গোল টসটসে বাছাই পান কেনেন ছোট তরফের ছোট কর্তা নিজে দাঁড়িয়ে। প্রতিটি পান থেকে 2টি কি 3টি খিলি, কুচি কুচি করে কাটা বাড়ির গাছের সুপুরি, জনকপুরি খয়ের, বাড়ির পুকুর থেকে চৈত্র মাসে কাদা ঘেঁটে তোলা ঝিনুকের চুন, এই সব দিয়ে আসল পান। সেই সঙ্গে প্রতিটি পানে দোক্তা, মৌরি ভাজা, ধনে ভাজা, মতিহারি তামাক পাতা, ভেজে গুঁড়ো করা চুয়া, চন্দন দিয়ে মাখা, অতিশয় সুগন্ধি ও সুস্বাদু, এবং ধকও কিছু কম নয়। কোনো আনাড়ি খেলে বা পানের পিক গিলে ফেললে মাথা তো ঘুরবেই, বমিও হতে পারে। পরাণবাবু কাছারি ঘরে ঢুকে প্রথমেই পোস্টমাস্টার 3 কড়িকে দেখলেন। নদীর ঘাটে বাস রাস্তার ধারে নৌকো বা ট্রাকে মাল ওঠা নামানো তদারকি পরাণবাবু অনেক সময় নিজেই করেন। মিলিটারি জিনিসপত্র সরবরাহ করার কাজ ভালো লাভ আছে, কিন্তু ঝামেলাও কম নয়। পান থেকে চুন খসলেই বিপদ। 3 কড়িকে দেখে পরাণবাবু বললেন, এই যে মাস্টার মশাই, হঠাৎ যে, কোনো চিঠিপত্র আছে নাকি? এই বলে পানের ডিবে খুলে মাস্টার মশাই সমেত উপস্থিত সকলকে পান এগিয়ে দিলেন। 3 কড়ি ভদ্রতার খাতিরে একটা পান তুলে নিলেন। তবে 3 কড়ির পরাণবাবুর ভঙ্গিটা মোটেই পছন্দ হয়নি। তিনি কি ডাক পিয়ন, লোকের বাড়িতে বাড়িতে চিঠি পৌঁছে দেবেন? কিন্তু তিনি কিছু বলার আগেই গোরাচাঁদবাবু বললেন,
মাস্টার মশাই তোমার এখানে রেডিওতে সুভাষবাবুর বক্তৃতা শুনতে এসেছেন। সুভাষ? সুভাষ কে? পরাণবাবু বিস্মিত হওয়ার ভঙ্গিতে প্রশ্ন করলেন। এ কথা বুঝতে তিনকড়িবাবুর মোটেই অসুবিধে হলো না যে তার বাড়ির বেতার যন্ত্রে যে নেতাজি সুভাষের ব্রিটিশ বিরোধী বক্তৃতা হবে এরকম হাস্যকর চিন্তা না থাকাই ভালো। পরাণবাবু অবশ্য এরপরে আরও এক কাঠি ওপরে চলে গেছেন। বললেন, তাছাড়া আমার রেডিও তো 7 দিন বন্ধ। রেডিওর ব্যাটারি ফুরিয়ে গেছে। কাছারি টাউনে পাওয়া যাচ্ছে না, জেলা সদর থেকে কিংবা ঢাকা থেকে আনতে হবে। কথাটা ডাহা মিথ্যে। এই একটু আগে গুহবাড়ির বাইরের উঠোনে দাঁড়িয়ে একটা নতুন গান শুনেছেন রেডিওয়। সন্ধ্যার নিঝুম পল্লীতে পচাডোবা পেরিয়ে গুহবাড়ির অন্দরমহল পেরিয়ে পাটকাঠির বেড়ার ফাঁক দিয়ে গানের কলি ভেসে এসেছিল। ভালোবাসা মোরে ভিখারি করেছে, তোমারে করেছে রানী। এ গানের অবশ্য কোনো মানে নেই তিনকড়ি সান্যালের কাছে। যাকে প্রেম বা ভালোবাসা বলে তার এই 30 বছরের দারিদ্র্য কণ্টকিত জীবনে তার কোনো স্পর্শ মেলেনি। কিন্তু গানটা বড় ভালো। সুর আর ভাষা কেমন মন খারাপ করে দেয়। কিসের জন্যে, কার জন্যে মন খারাপ কেউ কোনোদিন জানে না। নিঝুমপুর ব্রাঞ্চ পোস্ট অফিসের টেম্পোরারি সাব পোস্টমাস্টার তিনকড়ি সান্যালও জানেন না। ছোট তরফের কাছারি ঘর থেকে একটুখানি অপমানিত হয়েই নিঃশব্দে ফিরে এলেন তিনকড়ি। তার এটা আগেই বোঝা উচিত ছিল যে সরকারি ঠিকাদারের বাসায় সুভাষচন্দ্রের বক্তৃতা খুবই বিপজ্জনক। তাছাড়া তিনকড়ি হলেন যত ছোট মাপেরই হোক না রাজপুরুষ। বাসায় সন্ধ্যাবেলা বসে সুভাষচন্দ্রের নিষিদ্ধ বক্তৃতা শোনা সদরে পৌঁছাতে কতক্ষণ? চারদিকে এখন কত স্পাইয়ের ছড়াছড়ি। তিনকড়ি তো পুলিশ বা মিলিটারি স্পাইও হতে পারেন। ছোট তরফের কর্তার দোক্তা দেওয়া পানটা খাওয়া উচিত হয়নি। জিনিসটা অভ্যেস নেই তিনকড়ির। কেমন যেন মাথা ঘোরাচ্ছে। মাথার মধ্যে গানের কলি ঘুরে ঘুরে বাজছে। ভালোবাসা মোরে ভিখারি করেছে। কিসের ভালোবাসা? কার ভালোবাসা? বেশ জোরে বাতাস বইছে। তারায় ভরা ঝলমলে বৈশাখের আকাশ, এক ফালি চাঁদ উঠেছে। মাথা ঘোরাটা কমেছে। পাড়া ছাড়িয়ে তিনকড়ি নদীর ঘাটে গিয়ে একটু বসলেন। দোকানপাট সব বন্ধ হয়ে গেছে। শুধু একটা মিষ্টির দোকান খোলা রয়েছে, হরেন ঘোষের দোকান। তিনকড়ি আজ আর রান্না করবেন না। বাসায় মুড়ি আছে। 1 আনার কাঁচাগোল্লা কিনে নিলেন হরেনের দোকান থেকে। বাসায় ফেরার পথে একটা ঘটনা ঘটল। বাঁশবনের ভিতর দিয়ে ওদিক থেকে কে যেন আসছিল। হঠাৎ তিনকড়িকে দেখেই বোধহয় লোকটা পায়ে চলা পথ ছেড়ে বাঁশবনের আড়াল দিয়ে তাড়াতাড়ি হেঁটে চলে গেল। লোকটার হাতে একটা বোঁচকা মতো, কিন্তু লোকটার হাঁটার ভঙ্গিটা কেমন যেন চেনা চেনা। হয়তো কোনো ছিঁচকে চোর হবে। ব্যাপারটাকে মনের মধ্যে খুব একটা পাত্তা দিলেন না। বাড়ির দিকে যেতে যেতে খেয়াল হলো গুহবাড়ির সবাই এখনো ইলশা থেকে ফেরেনি। ফিরলে নদীর ঘাটে তিনি তাদের নৌকো দেখতে পেতেন। বোধহয় ফিরতে আরও রাত হবে। বাসার সামনে এসে তিনকড়ি দেখলেন তার পায়ের শব্দ শুনে বাড়ির মধ্যে থেকে তরলা আলো হাতে বাইরের উঠোনের দরজায় এসে দাঁড়িয়েছে। সন্ধ্যা প্রদীপ অনেকক্ষণ আগে নিভে গেছে। তরলার হাতে একটা কেরোসিনের কুপি। চড়া বাতাসে যাতে আলোটা নিভে না যায় তাই তরলা হাতের পাতা দিয়ে কুপিটাকে আড়াল করে রেখেছে। কেরোসিনের কুপির এক ঝলক আলোয় তিনকড়ি তরলাকে দেখতে পেলেন। কালো, গোলগাল, স্বাস্থ্যবতী চেহারা, নাকে নোলক, কানে কানপাশা, তাঁতের শাড়ি। অতীতের তীর হতে ক্ষীণ নদী রেখা নাহি করে গান আজি, নাহি লেখে লেখা বালুকার তটে। কাঁচা টাকার মতো এক একটা ঝকঝকে দিন যেন সদ্য টাকশাল থেকে বেরিয়ে এসেছে। চারদিকে সবাই হাসি খুশি, কাছের লোক। এক একটা দিন অত উজ্জ্বল নয়, কিছুটা নিষ্প্রভ। মেঘ, বৃষ্টি, কুয়াশা। চেনা লোককে কেমন অচেনা মনে হয়, অচেনা লোককে চেনা মনে হয়। ভুলে ভরা দিন। এরপরেও এমন দিন আছে
ঘষা পয়সার মতো। অচল, কারো সঙ্গে কোনো লেনদেন বিনিময় নেই। জগৎ সংসারে চাকা আটকিয়ে যায়, দিন গড়াতে চায় না। সেই ময়মনসিংহের সিটি কলেজের স্কুল থেকে বাবার মৃত্যুর পর নিজে গ্রামে ফিরে আসার পর সেই কিশোর বয়স থেকে এখন এই 30 বছর বয়স পর্যন্ত তিনকড়ি মনে মনে হিসেব করে দেখেছেন 1007 দিন তিনি পার করে এসেছেন। প্রত্যেক দিনই খিদে লেগেছে, প্রত্যেক দিনই ঘুম পেয়েছে। সব সময় যে ক্ষুধার অন্ন বা নিদ্রার বিছানা জুটেছে তেমনও নয়। সূর্য উঠেছে, সূর্য ডুবেছে, দিন শেষ হয়ে রাত এসেছে, রাত শেষ হয়ে দিন এসেছে। যতদিন মা ঠাকুমা বেঁচে ছিলেন, পিসিমা বেঁচে ছিলেন, সে একরকম গেছে। তারপর সখীপুরের বাড়িতে কয়েক বছর একা একা। প্রথম কয়েক বছর পাড়ার লোকজন, দূরের আত্মীয় স্বজন খোঁজ খবর নিত, কিন্তু কারোর কাছে কোনো সাহায্য নেওয়া তিনকড়ির ধাতে নেই। মাঝে মধ্যে পালা পার্বণে পদ্মাবতী, যমুনাবতী লোকজন পাঠিয়ে তিনকড়িকে ধরে নিয়ে যেতেন। কখনো কখনো তিনকড়ি যেতেন। শোয়ার ঘরের পিছনে একটা বেল গাছ আছে, ছোট ছোট ফল হয়, খুব মিষ্টি। এই বেল যমুনাবতীর খুব প্রিয়। বেল পাকলে একসঙ্গে 15-20টা বেল নিয়ে তিনকড়ি দিদিদের শ্বশুরবাড়িতে দিয়ে আসতেন। পদ্মাবতী, কমলাবতী দুজনেই টোপাকুল খুব ভালোবাসে। সখীপুরের বাড়ির পিছনে টোপাকুল গাছের জঙ্গল, 3-4টে নতুন পুরনো গাছের ভিড়। শীতকালে গাছটা হলুদ হয়ে থাকে পাকা টোপাকুলে। পদ্মাবতীদের 3 বোনেরই টোপাকুলে খুব লোভ। নুন ঝালের গুঁড়ো দিয়ে কিংবা গুড়, কাঁচা লঙ্কা, সর্ষের তেল দিয়ে মেখে কাঁচাই খেয়ে নেয় তারা। টক অম্বল চাটনিও রাঁধে। কুল দিয়ে শীতের সরপুঁটি কিংবা খলসে মাছের টক, তার স্বাদই আলাদা। প্রত্যেক বছর শীতকালে এক ধামা ভর্তি টোপাকুল দিয়ে আসে পদ্মাবতীদের। পদ্মাবতী ভাইকে জিজ্ঞাসা করেন, প্রত্যেকবার কুল পাকলে একজোড়া ইষ্টি কুটুম পাখি আসতো, সেগুলো আসে এখনো? তিনকড়ি হাসেন, বলেন, শেষ রাত থেকে চেঁচানো শুরু হয়, ইষ্টি কুটুম আয়, ইষ্টি কুটুম আয়। এখন আর একজোড়া নয়, চারদিকের সব ইষ্টি কুটুম জেনে গেছে আমাদের কুল গাছের কথা, জোড়ায় জোড়ায় আসছে। তারপর একটু থেমে গিয়ে বলেন, তোরা তো আসিস না, এদিকে সারা দিন হইচই চলছে, ইষ্টি কুটুম আসে, ইষ্টি কুটুম আসে। কথাটা সত্যি। পদ্মাবতী, যমুনাবতী শুধু নয়, ছোট বোন কমলাবতীও এই মির্জানগরের বাড়িতেই থাকে। এদের কারো সখীপুরে যাওয়া হয় না। সখীপুর যে খুব দূরে বা অগম্য তা কিন্তু নয়, কিন্তু যাওয়া হয় না। তিনকড়ির জামাইবাবুদের এ ব্যাপারে কোনো উৎসাহ নেই। শূন্য বাড়িতে কি যাবে? দিদিদের বরেরা যে খুব খারাপ বা কঠোর লোক তা নন, কিন্তু তারা এই যুবক বয়সেই খুব বিষয়ী, বাস্তব বুদ্ধির লোক। তাছাড়া তিনকড়ির একটা নিজস্ব অসুবিধে আছে। যমজ দেখলেই তিনকড়ির কেমন একটা অস্বস্তি হয়। 2 জামাইবাবু গৌর নিতাই, এদের মধ্যে কে যে গৌর, কে যে নিতাই তিনকড়ি ঠাহর করতে পারেন না। দিদিরা যে কি করে তাদের বরদের আলাদা করে চিনতে পারে, সেটা তিনকড়ির কাছে একটা সমস্যা। জামাইবাবুরা লোক খারাপ না হলেও একটু নিরস প্রকৃতির। সব সময় তাদের মন পড়ে থাকে তেজারতি কারবারে। তিনকড়ির সঙ্গে তাদের কথাবার্তা খুবই কম হয়, কদাচিৎ যা 2-1টা কখনো সখনো, সে মোটেই তিনকড়ির বিষয় নয়। তেজারতি কারবারের ব্যাপার নিয়ে একবার গৌর কি নিতাই কে যেন জিজ্ঞাসা করলেন, তোমাদের গ্রামের সাধু কর্মকারকে চেনো? এরপর জামাইবাবু খুঁটিয়ে খুঁটিয়ে জেনে নিলেন সাধু কর্মকার কেমন লোক, তার সহায় সম্পত্তি কি রকম, টাকা ধার দিলে শোধ দেবে কিনা, দিতে পারবে কিনা। বলা বাহুল্য, সঙ্গত কারণেই তিনকড়ি এদের এড়িয়ে চলেন। তবু দিদিদের আগ্রহেই হোক বা সামাজিক দায়বোধেই হোক, জামাইবাবুরা তিনকড়ির একটি উপকার করলেন। তারা কমলাবতী অর্থাৎ তিনকড়ির ছোটদির বিয়ে ঠিক করে ফেললেন। পাত্র বেশ ভালো, জামাইবাবুদের দূর সম্পর্কের মামাতো ভাই, বিয়ে পাশ, কলকাতায় সওদাগরি অফিসে কেরানির কাজ করে, মাইনে 32 টাকা। কমলাবতী তখন 18 পেরিয়েছে। সে সময়ের পক্ষে এটা খুব বেশি বয়স, আর বেশি দেরি হলে বিয়ে হওয়া অসম্ভব হয়ে পড়ত।
সেটা 3 কড়ির ম্যাট্রিকের বছর। চৈত্র মাসে ম্যাট্রিক পরীক্ষা শেষ হলো, বৈশাখে বিয়ে। বিয়ের খবর পেয়ে সপ্তাহখানেক আগে পিস্তুত দাদা সদানন্দ এলেন সিরাজগঞ্জ থেকে। বদলি হয়ে সদানন্দ তখন ময়মনসিংহে কাজ করছেন। মির্জানগরে কুটুমবাড়ি থেকে মামাতো বোনের বিয়ে হোক, এটা সদানন্দ চান না। 3 কড়িকেও তিনি বোঝালেন, কিন্তু সেটা সম্ভব নয়। গত কয়েক বছরের অযত্নে, বিনা মেরামতিতে এ বাড়ির খুবই ভগ্নদশা। উঠোনের বড় ঘরটা একদিকে হেলে গেছে, যে কোনো সময় মাথায় ভেঙে পড়তে পারে। এই ঘরে 3 কড়ি থাকছিলেন, কিন্তু পাড়া প্রতিবেশীরা ব্রহ্মহত্যা হয়ে যাবে এই কারণে রীতিমতো জোর করে 3 কড়িকে এ ঘর থেকে বার করে। গত বছর কালবৈশাখীর পর থেকে উঠোনের অন্য পাশে ঠাকুর ঘরে থাকেন। এই ঘরটা অপেক্ষাকৃত শক্ত। আগে সদানন্দদাকে নিয়ে পিসি এ ঘরে থাকতো। পুরনো বড় ঘরটার জন্য খুব মায়া হয় 3 কড়ির। এ বাসায় 3 কড়ির মতো আলাভোলা বালকের মাথা গোজার হয়তো জায়গা আছে। বাল্য স্মৃতি ঘেরা এ বাড়িতে সদানন্দও 2-4 দিন কাটাতে পারে, কিন্তু এখানে বিয়ে দেওয়ার ব্যবস্থা করা অসম্ভব। যত কমই হোক, আত্মীয় কুটুম পাড়া প্রতিবেশী আসবে, বরযাত্রীরা আসবে, তাদের বসা থাকার জায়গা দিতে হবে। সুতরাং সদানন্দ জোর করলেও কমলাবতীর বিয়ে মির্জানগরেই হলো। জামাইবাবুরা সম্বন্ধ করেছেন, উদ্যোগ আয়োজন করেছেন, তাদের জনবল অর্থবল আছে। শুভ দিনে শুভ লগ্নে কমলাবতীর বিয়ে হয়ে গেল। 17 বছর বয়সেই 3 কড়ি অনুভব করলেন তিনি দায় মুক্ত হলেন। এখন ঝাড়া হাত পা। বৈশাখে কমলাবতীর বিয়ে হলো। জ্যৈষ্ঠ মাসের শেষে ম্যাট্রিক পরীক্ষার ফল বেরোলো। আগেই সদানন্দ বলে গিয়েছিলেন, ম্যাট্রিক পাশের খবর পেলেই এই বাড়ি তালা বন্ধ করে ময়মনসিংহে আমার কাছে চলে আসবি। এখান থেকে জেলা সদর ময়মনসিংহে যাওয়া খুব সোজা। গ্রাম পেরিয়ে সাপাইলের মোড়ে গেলে বাস স্ট্যান্ড। ঘন্টায় ঘন্টায় বাস আসে। মধুপুরের গড়ের জঙ্গলের মধ্য দিয়ে মুক্তাগাছার মহারাজাদের প্রাসাদ পেরিয়ে 3.5 বড় জোর 4 ঘন্টায় বাস পৌঁছে যায়। পরীক্ষার ফল বেরোনোর ঠিক পরদিন সকালবেলা মির্জানগরের বাড়িতেই গিয়ে দিদি জামাইবাবুদের প্রণাম করে সেখানেই দুপুরবেলা খেয়ে বিকেলে বাস স্ট্যান্ড থেকে 3 কড়ি বাস ধরলেন। হাতে পুরনো জামা কাপড়ের একটা বোঁচকা, সখীপুরের ভাঙা বাড়ির চাবি বড়দির হাতে দিয়ে এসেছেন। 3 কড়ি যখন দিদিদের বাড়ি থেকে বেরিয়ে আসছিলেন, দিদির হাউ হাউ করে কাঁদতে লাগলো। 3 কড়ি তাদের একমাত্র ভাই। শুধু তাই নয়, 3 কড়ির সখীপুর ছেড়ে চলে যাওয়ার সঙ্গে তাদের শৈশব কৈশোরের অনেক সুখ দুঃখ স্মৃতি থেকে তারা যেন বিচ্ছিন্ন হয়ে গেলেন। 3 কড়ির চোখেও বুঝি এক বিন্দু জল দেখা দিয়েছিল, কিন্তু সামনে বিশাল জীবন। 3 কড়িকে শক্ত হতে হবে। সন্ধ্যায় সন্ধ্যায় ময়মনসিংহ শহরের বাস স্ট্যান্ডে এসে নামলেন 3 কড়ি। তার পুরনো চেনা শহর, অন্ধকার গ্রামাঞ্চল থেকে এসে বিদ্যুতের আলোয় চোখে ধাঁধা লাগে। ছোটবেলার সেই সিটি কলেজের স্কুলের দিনগুলিতে যখন 3 কড়ি বাবার সঙ্গে এই শহরে থাকতেন, তখনই বিদ্যুৎ এসে গিয়েছিল শহরে, কিন্তু এত আলোর বাহার ছিল না। বাস স্ট্যান্ড একদম রেল স্টেশনের সামনে। এখান থেকে সদানন্দদার আস্তানা দূর নয়। রেল স্টেশনের ওপারে সদানন্দদা আরও কয়েকজনের সঙ্গে একটা বড় টিনের চালায় মেস করে থাকে। টিনের বেড়া, টিনের ছাদ, তার নিচে কাঠের পাটাতন, সিমেন্টের মেঝে, 20 হাত পাশে 20 হাত লম্বা বিশাল চৌকো ঘর একটা। ঘরের মধ্যে গোটা 10 তক্তপোষ। ঘরের পিছনের দেয়ালে একটা গজারি কাঠের খুঁটিতে পেরেক পোতা, তাতে একটা নিভু নিভু লণ্ঠন জ্বলছে। প্রায় বিনা চেষ্টাতেই চেনা বাড়ির মতো 3 কড়ি বাড়িটা পৌঁছে গেলেন। আজ সদানন্দ সন্ধেবেলা কোথাও বেরোননি। কালকেই ম্যাট্রিক পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে। কমলাবতীর বিয়ের পর সখীপুর থেকে আসার সময় তিনি 3 কড়ির রোল নম্বর টুকে এনেছিলেন। সিটি কলেজের স্কুলে পরীক্ষার ছাপানো রেজাল্ট এসেছে। সেখানে গিয়ে সদানন্দ দেখে এসেছেন। ভালোভাবে না করলেও 3 কড়ি পাশ করেছে। অনুমানে হিসেব করে সদানন্দ ধরে নিয়েছিলেন আজ 3 কড়ি আসতে পারে। আজই বাজারে গিয়ে তার জন্য 3 টাকা দিয়ে একটা কাঠের তক্তাপোষ কিনে এনেছেন। অল্প আলো হলেও 3 কড়ি ঢুকতেই সদানন্দ বুঝতে পারলেন। তিনি এগিয়ে গিয়ে 3 কড়ির হাত থেকে
বোচকাটা নিয়ে নতুন তক্তপোষটার উপরে নামিয়ে বললেন, এটা তোর জায়গা। একটা বিছানা আনিসনি? কাল বাজারে গিয়ে একটা চাদর, বালিশ আর মশারি কিনতে হবে। আজ রাতটা কোনো রকমে কাটিয়ে দে। 3 কড়ির কাছে বাবার মৃত্যুর পরে পোস্ট অফিসে জমা দেয়া অবশিষ্ট 110 টাকা ছিল। টাকাটা কমলাবতীর বিয়ের সময় 3 কড়ি তুলেছিলেন, কিন্তু জামাইবাবুরা তাকে প্রায় কিছুই খরচ করতে দেননি। এর উপরেও আজকে আসার সময় পদ্মাবতী তাকে জোর করে 2 10 টাকা নোট দিয়েছেন। খরচ খরচা বাদ দিয়ে এখনো তার কাছে প্রায় 100 টাকা রয়েছে। এর থেকে 100 টাকা পিস্তুত দাদার হাতে দিলেন 3 কড়ি। সদানন্দ আপত্তি করলেন না। টাকাটা ঘরের একপাশে রাখা একটা স্টিল ট্রাঙ্কে তুলে রাখলেন। ট্রাঙ্কটা দেখে 3 কড়ি চিনতে পারলেন, এটা পিসিমার ট্রাঙ্ক। চলে আসার সময় সদানন্দদা নিয়ে এসেছিলেন। পিসির আমলে ট্রাঙ্কটার উপরে একটা পশমের আসন বিছানো থাকতো। সেই আসনে বাঁকানো শিং, একটা বলগা হরিণের ছবি ছিল। ছোটবেলায় সখীপুরের বাড়িতে পিসির ঘরে গেলে বলগা হরিণের ওই শিঙের ওপরে 3 কড়ি বসতেন। ব্যাপারটা অবধারিত ছিল। সদানন্দ টাকাটা ট্রাঙ্কে রেখে দিয়ে বললেন, এখন আমার কাছে রেখে দিচ্ছি, কাল ব্যাংকে জমা দিয়ে দেব, তোর যখন দরকার পড়বে তখন নিবি। মেস বাড়িটার স্থানীয় নাম ছিল মহাজন বাড়ির মেস। একদা এই বাড়িটা কোনো মহাজনী কারবারির গদি ছিল। বড় ঘরটার পাশে একটা টিনের চালায় রান্নাঘর, উঠোনে টিউবওয়েল, 2টো কাঁঠাল, একটা আম গাছ, একপাশে একটা অযত্নের ফুল বাগান, তুলসীতলা। মেসবাড়িতে একজন রান্নার লোক, একজন 5 ফরমাস খাটার লোক। পরদিন সকালে সদানন্দ 3 কড়িকে বললেন, চল তোকে আনন্দমোহন কলেজে ভর্তি করে দিয়ে আসি। 3 কড়ি অবাক হয়ে বললেন, কলেজে পড়ার জন্য পয়সা কোথায়? একটা কাজ টাজ পাওয়া যাবে না? সদানন্দ বললেন, কাজ তো খুঁজতে হবে। এখন কলেজে ঢুকে যা খরচা আমি চালাতে পারবো, তুই না হয় পরে উপার্জন করে শোধ দিয়ে দিবি। আনন্দমোহন কলেজে 3 কড়ি 4 বছর পড়েছিলেন, তবে বিএটা পাশ করতে পারেননি। ইতিহাসে ফেল করেছিলেন। তখন কম্পার্টমেন্টাল, ব্যাগ এসব ছিল না। 3 কড়ির আর বিএ পরীক্ষা দেওয়া হয়ে ওঠেনি। এর মধ্যে সদানন্দ একবার টাঙ্গাইল, একবার জামালপুরে বদলি হলেন। বিএ ফেল করার পর প্রায় 2 বছর বেকার ছিলেন 3 কড়ি। তখন সদানন্দ তাকে টেনেছেন। অবশেষে মির্জানগরের জামাইবাবুদের সুবাদেই একটা কাজ পাওয়া গেল। এ শহরের দায়রা আদালতের সবচেয়ে নামকরা উকিলদের একজন গোলাপ চৌধুরীর সেরেস্তায় মুহুরির কাজ পেলেন 3 কড়ি। গোপালবাবু প্রখর, বুদ্ধিমান এবং হৃদয়বান ভদ্রলোক। প্রচুর বাজার করতে, খাওয়া দাওয়া, হইচই করতে ভালোবাসেন। নিজের জন্যে, লোকজনের জন্যে খরচ করেন। 3 কড়িকে গোলাপবাবুর খুব পছন্দ। গোলাপবাবু সাহিত্য রসিক মানুষ, পণ্ডিতপাড়া ক্লাবের সাহিত্য সম্পাদক। তিনি দেখছেন 3 কড়ি ক্লাবের লাইব্রেরি থেকে উপন্যাস নিয়ে পড়ে। 1944 সালের শেষ দিক। যুদ্ধ ধীরে ধীরে ইংরেজদের পক্ষে যাচ্ছে। কংগ্রেসের বিপ্লবের ডাক স্তিমিত হয়ে এসেছে। সুভাষচন্দ্র আজাদ হিন্দ ফৌজ গঠন করেছেন। কমিউনিস্টরা ইংরেজের পক্ষে চলে গেছেন। খুব গোলমেলের সময়। 3 কড়ি তখন মহাজনী মেস ছেড়ে চলে এসেছেন। গোলাপবাবুর বড় দোতলা বাড়ি, পিছনের দিকে একটা ঘরে তার ঠাঁই হয়েছে। সদানন্দ তখন জামালপুরে। মাঝে মধ্যে ময়মনসিংহ এলে 3 কড়ির কাছেই ওঠেন। সদানন্দ এলে তার কাছে কখনো কেউ কেউ আসেন খুব সন্ত্রস্তভাবে, গোপনে। এরা সব প্রাক্তন সন্ত্রাসবাদী, বিপ্লবী। 3 কড়ি ভয় পান সদানন্দদা সরকারি চাকরিটা না যায়। সদানন্দ বলেন, জামালপুরে তো কেউ কিছু জানে না, আর এখানে গোলাপ চৌধুরী সরকার পক্ষের উকিল, তার বাড়িতে পুলিশ নজর রাখে না। সে যা হোক, গোলাপবাবুর মধ্যে মধ্যে 3 কড়ির সঙ্গে সাহিত্য নিয়ে আলোচনা করেন। একদিন অসতর্কভাবে 3 কড়িকে গোলাপবাবু তার কি কি বই পছন্দ এবং তিনি নিজেও যে বই লিখতে চান সেটা বলেন। 3 কড়ির পছন্দের বইয়ের নাম শুনে গোলাপবাবু বলেন, পথের দাবি, পথের পাঁচালী। তুমি কি উপন্যাস লিখবে? পথের কাঁটা? প্রশ্নটা করেই নিজের রসিকতায় হো হো করে হেসে ফেলেন গোলাপবাবু। 3 কড়ি একটু বিব্রত বোধ করেন। পিতৃমাতৃহীন এই অনাথ যুবকটির ওপরে গোলাপবাবু একটু স্নেহশীল হয়ে পড়েছেন। পরিষ্কার সরল প্রকৃতির ছেলে, কোনো নেশা করে না, উপন্যাস লেখার স্বপ্ন দেখে। এদিকে গোলাপবাবু 3 কড়ির ঘরে
সদানন্দের কাছে কারা আসে সেটা জানেন, হয়তো পুলিশই জানিয়েছে। যাদের আনাগোনা ওই নামকাটা বিপ্লবীদের সঙ্গে তিনকড়ি মেলামেশা করেন, এটা গোলাপবাবু ভালো চোখে দেখেননি। কিন্তু তিনি তিনকড়ির অভিভাবক নন, কি বলবেন? তবে এরই মধ্যে কথায় কথায় আকার ইঙ্গিতে গোলাপবাবু তিনকড়িকে বলেছেন, কোনো গোলমালে জড়িয়ে পড়ো না, আমি তোমার একটা বন্দোবস্ত করে দেব। সরকারের কোনো কোনো দপ্তরের সঙ্গে ডাক বিভাগও গোলাপবাবুর মক্কেল। ডাক বিভাগের এ জেলার মামলা মোকদ্দমা তিনিই দেখেন। ডাক বিভাগে ছুটছাট খুচরো কাজ খালি হয়, সেটা গোলাপবাবুর মাথায় আছে। চরম ঘটনা ঘটল একদিন। বিপ্লবী সুশীল পালের একটা রিভলভার ছিল সদানন্দের কাছে। সুশীল গ্রেপ্তার হওয়ার খবর আসার পর সদানন্দ বেরিয়ে যান। যাওয়ার সময় ছোট একটা পুঁটুলি তিনকড়িকে দিয়ে বলে যান, এটা লুকিয়ে ফেলিস। তিনকড়ি খুলে দেখেন সেটা একটা রিভলভার। সঙ্গে সঙ্গে তিনি সেটাকে পাশের জমিদার বাড়ির রাস্তা সংলগ্ন পুকুরে ফেলার জন্য ফাঁকা দেখে ঘর থেকে বেরিয়ে এলেন। তিনকড়ি বারান্দায় ওদিক দিয়ে ঘুরে আসছিলেন, মধ্যে একটা থামের আড়াল থেকে দেখতে পাননি, তাহলে ফিরে যেতেন। হঠাৎ গোলাপ মুখোপাধ্যায় একেবারে মুখোমুখি পড়ে গেলেন। গোলাপবাবু ওকালতি করে খান, তীক্ষ্ণ দৃষ্টি তার। তিনকড়ির হাতের মোড়কটার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, ওটা কি? তিনকড়ি হাতের জিনিসটা আড়াল করতে যাচ্ছিলেন, কিন্তু তখন আর উপায় নেই। চটের ভাঁজ খুলতে রিভলভারটা বেরোলো। গোলাপবাবু বললেন, ওটা আমাকে দাও। নিঃশব্দে তিনকড়ি রিভলভারটা গোলাপবাবুর হাতে তুলে দিলেন। গোলাপবাবু এটা নিয়ে এখন কি করবেন কে জানে। তবে গোলাপবাবু বললেন, তোমাকে আর এখানে থাকতে হবে না, আমি তোমার বন্দোবস্ত করেছি। একটা ডাকাতির বিপ্লবী মামলায় মকদমপুরের হাজিবাড়ির জামাতা, এখানকার গেজেটেড পোস্টমাস্টার পাবনার সিরাজুল হক গোলাপবাবুর কাছে প্রায়ই আসেন। তিনিই তিনকড়ির বন্দোবস্ত করে দিলেন।